প্রিয় শিক্ষার্থী, পুন্ড্র ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার সৈয়দ মির্তাল হাজুবেদ। আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার হিসেবে কর্মরত আছি এবং আপনাদের থার্ড ব্যাচ এইচএসসি স্ট্রিম, ফোর্থ ব্যাচ ডিপ্লোমা স্ট্রিম এবং ফিফথ ব্যাচ ডিপ্লোমা স্ট্রিম তাদের CS 3 to 7 মাইক্রোপ্রসেসর সিস্টেমস অ্যান্ড ইন্টারফেসিং সাবজেক্টের কোর্স টিচার হিসেবে আমি আছি আপনাদের সাথে। মাইক্রোপ্রসেসর ইন্টারফেসিং ডগলাস ভি হলের টেক্সট বইটি আমরা অনুসরণ করব। এছাড়াও আরও বিভিন্ন টেক্সট বই সময়ের সাথে সাথে আমাদের ব্যবহারের প্রয়োজন পড়বে। তো আমরা গতদিন যে বিষয় নিয়ে কথা বলছিলাম সেখান থেকে আমরা চলে যাব আমাদের আজকের লেকচারে। আমরা গতদিন কথা বলেছিলাম ঠিক এই পর্যন্ত, অর্থাৎ মাইক্রো কন্ট্রোলার সম্পর্কিত বিষয়গুলো নিয়ে। আমরা আজকে তারপর থেকে কথা বলবো। তো মাইক্রো কন্ট্রোলারের মধ্যে কি থাকে সেটা ব্লক ডায়াগ্রামেই আমরা দেখতে পাচ্ছি যে সেখানে একটি মাইক্রো প্রসেসিং ইউনিট থাকে, তার সাথে প্রয়োজনীয় মেমোরি, আইও এবং পেরিফেরাল ডিভাইসেস। এগুলোকে সামগ্রিকভাবে যখন একটি চিপের মধ্যে বা মাইক্রো চিপের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় তখন সেই চিপটিকে সামগ্রিকভাবে বলা হয় মাইক্রো কন্ট্রোলার। সো মাইক্রো কন্ট্রোলারের মধ্যে আসলে মাইক্রো প্রসেসরও থাকে এবং তার সাথে প্রয়োজনীয় মেমোরি, আইও বা পেরিফেরাল ডিভাইসগুলো ইন্টিগ্রেট করা থাকে। আমরা প্রোগ্রাম সম্পর্কে জানি যে প্রোগ্রাম হচ্ছে এ সিকোয়েন্স আর সিরিজ অফ ভেরি সিম্পল কমান্ডস আর ইনস্ট্রাকশনস। প্রোগ্রাম বলতে আমরা বুঝি যে কোনো একটি কাজ কম্পিউটারের সাহায্যে করার জন্য আমরা যেটি করে থাকি যে সিকোয়েন্স অফ কমান্ড আমরা লিখে থাকি নির্দিষ্ট প্রোগ্রামিং স্ট্রাকচার অনুযায়ী। এখানে বলা হচ্ছে যে ক্রসিং এ বিজি স্ট্রিট, যখন আপনি খুব ব্যস্ত সড়ক পার হতে যাবেন সেটি একটি প্রবলেম এবং সেই প্রবলেমকে সমাধান করার জন্য আপনি চাইলে একটি প্রোগ্রাম লিখতে পারেন। তো সেক্ষেত্রে লক্ষ্য করবেন বা এখানে বোঝানো হচ্ছে যে বাস্তব জগতে আমরা যে কোনো প্রবলেম যখন ফেস করি তখন সেই প্রবলেমটি সমাধান করার জন্য আমরা ধাপে ধাপে কাজ করে থাকি। এই সবগুলো ধাপ সমষ্টিকে আমরা বলি একটি প্রোগ্রাম। কম্পিউটারের ক্ষেত্রেও আমরা বলছি যে কম্পিউটারের সাহায্যে আমরা যদি কোনো প্রবলেম সমাধান করতে চাই সেক্ষেত্রেও আমাদেরকে ধাপে ধাপে কমান্ড লিখতে হয়। যেমন এখানে দেখেন যে ক্রসিং এ বিজি স্ট্রিট, একটা ব্যস্ত রাস্তা পার হতে গেলে যে সকল সমস্যাগুলোর মুখোমুখি হতে হয় সেগুলো সমাধান আমরা কিভাবে করি। প্রথম ধাপে ওয়াক আপ টু দ্য ট্রাফিক লাইটস অ্যান্ড স্টপ, আমরা ট্রাফিক লাইটের দিকে হাঁটি এবং থেমে যাই। আমরা ট্রাফিক লাইটের দিকে তাকাই স্টেপ 2-তে। স্টেপ 3-তে আমরা দেখি যে সেটি সবুজ কিনা। স্টেপ 4-এ দেখি যে যদি লাইটটি রেড হয় তাহলে আমরা 2 নম্বর স্টেপে যাই, অর্থাৎ লুক অ্যাট দ্য ট্রাফিক লাইট, এবং আমরা লক্ষ্য করি যে সেটি গ্রিন কিনা। এভাবে করে এই লুপটি চলতেই থাকবে। আদারওয়াইজ কন্টিনিউ টু স্টেপ 5, অর্থাৎ যদি লাল না হয় তাহলে আমরা স্টেপ 5-এ যাব। সো স্টেপ 5-এ আমরা দেখতেছি লুক টু দ্য লেফট, বামে দেখি আর দেয়ার কার্স স্টিল পাসিং বাই, আমরা বামে দেখি যে সেখানে কি গাড়িগুলো ক্রস করে যাচ্ছে কিনা। যদি হয় তাহলে আমরা আবার স্টেপ 5-এ লক্ষ্য করি লুক টু দি লেফট। আদারওয়াইজ কন্টিনিউ টু স্টেপ 8। স্টেপ 8-এ হচ্ছে যে লুক টু দি রাইট, অর্থাৎ ডান পাশে তাকাই। মানে আমরা যখন রাস্তা পারাপার হতে যাই তখন একবার বাম পাশে তাকাই, সেখানে দেখি যে কোনো গাড়ি আসছে কিনা। এরপর ডান দিকে তাকাই, সেদিকে দেখি যে কোনো গাড়ি আসছে কিনা। দুদিকেই যদি দেখি যে না কোনো গাড়ি আসছে না তখন আমরা প্রসিড অ্যাক্রস দি স্ট্রিট কেয়ারফুলি, সতর্কতার সাথে আমরা রাস্তা পার হয়ে যাই। যখন সেখানে ট্রাফিক লাইটের বিষয় আসছে আমরা কি করি, আমরা আগে চেক করি যে সেখানে সবুজ বাতি জ্বলছে কিনা। যদি রেড বাতি জ্বলে তাহলে আমরা আবার অপেক্ষা করি যে যতক্ষণ না লাইটটি গ্রিন না হয় ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করি। এই যে 11টি ধাপ, এই 11টি ধাপ আমরা যদি এখন প্রোগ্রামের সাহায্যে আমরা
লিখতে চাই যে now this may seem childish at first glance but this is exactly what you do every time you cross a busy street that has a traffic light. অর্থাৎ আমরা যে স্টেপগুলো লিখলাম আমরা এই স্টেপগুলো কিন্তু পারফর্ম করি যখন কোনো বিজি স্ট্রিট আমরা পার হতে চাই। বাট আমরা হচ্ছে যে এখানে লক্ষ্য করবেন যে আমরা এখানে ঠিক 11টা স্টেপে বলে দিয়েছি ধাপে ধাপে যে কি করতে হবে। প্রথমে ট্রাফিক লাইট বরাবর হেঁটে যেতে হবে, ট্রাফিক লাইটের দিকে তাকাতে হবে, যদি সেটা সবুজ কিনা সেটা আমাদেরকে চেক করতে হবে, যদি সেটি লাল হয় তাহলে আমাদেরকে আবার 2 নম্বর স্টেপে ফিরে যেতে হবে, আর যদি লাল না হয় সবুজ হয় তাহলে আমাদেরকে আগে বাম পাশে দেখতে হবে যে সেখানে কোনো গাড়ি আসছে কিনা, যদি না হয় তাহলে আমাদের এবার ডান পাশে তাকাতে হবে এবং দেখতে হবে আর দেয়ার কার্স স্টিল পাসিং বাই, যদি না হয় তাহলে আমাদেরকে এবার প্রসিড অ্যাক্রস দি স্ট্রিট ভেরি কেয়ারফুলি। তো এই ধাপগুলোর সমন্বয়ে আমরা যেমন এই প্রবলেমটি সমাধান করেছি কম্পিউটারের সাহায্যে, আমরা যখন প্রবলেম সমাধান করি তখন আমরা এই সিকোয়েন্স আর সিরিজ অফ ভেরি সিম্পল স্টেপস এগুলোর সমন্বয়ে আমরা প্রোগ্রাম লিখে থাকি। টেকেন অ্যাজ এ হোল দি স্টেপস লিড ইউ ক্রস দ্য বিজি ইন্টারসেকশন which if a computer did it would seem very intelligent. It is intelligence people are intelligent. It is intelligence people are intelligent programmer that programmed these steps into a microprocessing unit would impart the intelligence to the micro. মানে বলা হচ্ছে যে কম্পিউটার একটি ফুলিশ মেশিন, বোকা মেশিন। আমরা হিউম্যান বিং বা প্রোগ্রামার যখন প্রোগ্রামের মাধ্যমে কম্পিউটারকে বলে দিই যে কোন কাজটি কিভাবে করতে হবে, ঠিক তখনই শুধুমাত্র ওই কম্পিউটারটি ইন্টেলিজেন্ট হয়ে ওঠে। অর্থাৎ উইদাউট প্রোগ্রামার্স প্রোগ্রাম মানে প্রোগ্রামারের প্রোগ্রাম বাদে একটি কম্পিউটার আসলে বোকা মেশিন বা একটা মাইক্রোপ্রসেসিং ইউনিট একটি বোকা মেশিন। সো এই যে প্রোগ্রামার যে প্রোগ্রামগুলো মাইক্রোপ্রসেসিং ইউনিটের মধ্যে লিখে দেয় সেই প্রোগ্রামগুলোর কারণেই একটি প্রোগ্রাম মাইক্রোপ্রসেসিং ইউনিট বা একটি কম্পিউটার ইন্টেলিজেন্স বা ইন্টেলিজেন্ট হয়ে ওঠে, তার মধ্যে ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা সঞ্চারিত হয়। সো কম্পিউটারের যে বুদ্ধিমত্তা সেটি মূলত তৈরি হয় প্রোগ্রামারের লেখা প্রোগ্রামের মাধ্যমে। The microprocessing unit wouldn't, however, in this case, know what to do when it got to the other side, since we didn't tell it. মানে বলা হচ্ছে যে এই যে রাস্তা পারাপারের ঘটনাটি, এটি যদি একটি রোবট বা একটি মাইক্রোপ্রসেসিং ইউনিট করতো তাহলে সে ভেরি ইন্টেলিজেন্টলি সেটি করতো। বাট এই যে ইন্টেলিজেন্সের বিষয়টি, যে আমরা যতক্ষণ না তাকে বলে দেব যে এটি হলে এটি করতে হবে, ওটি হলে ওটি করতে হবে, মানে কখন কোন অবস্থার পরিপ্রেক্ষিতে কি করতে হবে সেটি যদি আমরা পরিপূর্ণরূপে প্রোগ্রামের সাহায্যে কম্পিউটারকে বলে না দিই বা মাইক্রোপ্রসেসিং ইউনিটকে বলে না দিই তাহলে সে আসলে বুঝতে পারবে না যে তাকে এই মুহূর্তে কি করণীয়। In a microprocessing unit, the problems are different, but the logical steps to solve the problem are similar. আমরা যে বলছি যে প্রবলেমস ভিন্ন, কিন্তু তাদেরকে আমরা যে লজিক্যাল স্টেপসগুলো মানে যুক্তিযুক্তভাবে যে ধাপগুলো লিখি প্রবলেমগুলো সমাধানের ক্ষেত্রে, যে এ সিরিজ অফ ভেরি সিম্পল স্টেপস লিডিং টু দি সলিউশন অফ এ লার্জার প্রবলেম, বড়সড় প্রবলেম সমাধানের ক্ষেত্রে আমরা যে সিরিজ অফ স্টেপস লিখি সেগুলোর মাধ্যমে আসলে লজিক্যাল ওয়েতেই কম্পিউটার তার প্রবলেমগুলো সমাধান করে থাকে। আমরা এখানে নাম্বারিং করেছিলাম স্টেপ 1 থেকে স্টেপ 11 পর্যন্ত। এই যে স্টেপস আর নাম্বার 1 through 11, দ্যাট ইজ দি অর্ডার ইন হুইচ দে আর এক্সিকিউটেড। এখানে আমরা সিম্পল স্টেপ 1 থেকে স্টেপ 11 দিয়েছি। এই ধাপে ধাপে মূলত প্রোগ্রাম সে এক্সিকিউট করে এবং প্রোগ্রাম কাউন্টার যেটি করে সেটি হচ্ছে প্রোগ্রাম কাউন্টার স্টার্টিং উইথ 1 and এন্ডিং উইথ 11 ডুইং হোয়াট ইচ ওয়ান সেইস। প্রোগ্রাম কাউন্টার এই যে স্টেপ 1 থেকে স্টেপ 11 পর্যন্ত ধাপগুলো সে কাউন্টিং করে। দ্যাট মিনস যখন স্টেপ 1 এক্সিকিউট হচ্ছে প্রোগ্রাম কাউন্টারে থাকবে স্টেপ 2তে যে বলা আছে সেই লোকেশনের মূলত অ্যাড্রেস। আমরা জানি যে প্রোগ্রাম কাউন্টার হচ্ছে এক ধরনের রেজিস্টার যেখানে নেক্সট যে ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে মাইক্রোপ্রসেসর দ্বারা সেই নেক্সট ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটি রাখা থাকে প্রোগ্রাম কাউন্টারের মধ্যে। So program counter is nothing but a register যেটা
which stores the address of the next instruction to be executed. পরবর্তীতে যে ইনস্ট্রাকশনটি এক্সিকিউট হবে তার যে মেমোরি অ্যাড্রেস সেটি মূলত প্রোগ্রাম কাউন্টার স্টোর করে থাকে। প্রোগ্রাম কাউন্টার অটোমেটিক্যালি অ্যাডভান্সেস টু দি নেক্সট স্টেপ আফটার ডুইং হোয়াট দি কারেন্ট স্টেপ সেজ আনলেস এ ব্রাঞ্চ অর জাম্প ইজ এনকাউন্টার্ড। অর্থাৎ আমরা জানি যে কোনো কাজ যদি একই কাজ যদি বারবার করার প্রয়োজন হয় তাহলে আমরা সেটিকে বলি যে লুপিং করা। সো যদি এরকম থাকে যে এক স্টেপেই বারবার লুপ করতে হবে সেটি বাদে, ইন দ্যাট কেস প্রোগ্রাম কাউন্টার অটোমেটিক্যালি পরবর্তী ধাপে অগ্রগামী হয়ে থাকে। A branch is an instruction that directs the PC to go to a specific step other than the next in the sequence. ব্রাঞ্চ বলতে আমরা বোঝাই ব্রাঞ্চ বা শাখা। আমরা লক্ষ্য করেছি যে আমাদের যখন কোডে আমরা স্টেপগুলো লিখেছি, খেয়াল করবেন যে স্টেপ 4-এ বলা হচ্ছে যদি লাইটটি রেড হয় তাহলে গো টু স্টেপ 2। তারপরে এখান থেকে সে আবার চলে গেল স্টেপ 2-তে যদি আমাদের স্ট্রিট লাইটটি রেড হয়। কিন্তু যদি রেড না হয় তাহলে গ্রিন হলে সে ইউজুয়ালি স্টেপ 5-এ যাবে। এখান থেকে আসলে ব্রাঞ্চিং করা হয়েছে যে গো টু স্টেপ 2। কিন্তু শর্ত হচ্ছে যে যদি লাইটটি রেড হয় তাহলে স্টেপ 2-তে যেতে হবে, অন্যথায় নর্মাল যে ফ্লো ছিল স্টেপ 4 থেকে স্টেপ 5-এ যেতে হবে, সেভাবেই সে যাবে। এই বিষয়টি এখানে বলা হয়েছে যে ব্রাঞ্চ হচ্ছে একটা ইনস্ট্রাকশনস, যে branch is an instruction that directs the PC to go to a specific step other than the next in the sequence. The point of this lesson is to show how a simple set of instructions can solve a bigger problem. আমরা ইতিমধ্যে বুঝে গেছি যে একটি বড় সমস্যাকে ছোট ছোট ধাপে বিভক্ত করে সিম্পল সেট অফ ইনস্ট্রাকশনস এর মাধ্যমে আমরা একটি বড় সমস্যাকে সমাধান করতে পারি। Taken as a whole, the solution could appear to be more complicated than any of the separate steps it took to solve it. অর্থাৎ বড় একটি প্রবলেম কি যদি আমরা ছোট ছোট ভাগে বিভক্ত করি তখন সেটিকে সমাধান করাটা সহজ হয়, কারণ এই সিম্পল স্টেপগুলোর সমন্বয়ে আসলে একটি বড় প্রবলেমের সলিউশন দাঁড়িয়েছে। সো টেকেন অ্যাজ এ হোল যদি আমরা সামগ্রিকভাবে দেখতে যাই তখন সলিউশনটিকে মোর কমপ্লিকেটেড মনে হতে পারে। হ্যাঁ, the most difficult problem to be solved in programming a MPU is to define the problem you are trying to solve. যখন আমরা প্রোগ্রামিং এর সাহায্যে মাইক্রোপ্রসেসর ইউনিট বা মাইক্রোপ্রসেসিং ইউনিটকে প্রোগ্রামিং এর মাধ্যমে যখন আমরা সমাধান করতে চাই তখন আমাদের প্রথম যে সমস্যা বা মোস্ট ডিফিকাল্ট প্রবলেম হচ্ছে যে কিভাবে সেটিকে আমরা বলবো যে ডিফাইন দি প্রবলেম ইউ আর ট্রাইং টু সলভ। আপনি যে প্রবলেমটি সলভ করতে যাচ্ছেন সেটি ডিফাইন করাটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম হয়ে দাঁড়ায়। সো এটাকে আমরা বলছি লজিক্যাল থট প্রসেস, যে ইট ইজ হ্যাভিং এ গুড আন্ডারস্ট্যান্ডিং। আমরা বলে থাকি যে যখন আপনি একটি দৈনন্দিন সমস্যাকে সমাধান করতে চান, সমস্যাটি বুঝে ওঠাটাই হচ্ছে যে আপনি যদি সমস্যাটা সম্পর্কে পরিপূর্ণ ধারণা তৈরি করতে পারেন তাহলে অর্ধেক সমাধান হয়ে যায়। দ্যাট মিনস যে আমরা আমাদের সমস্যাগুলো খুঁজে বের করতে পারি না প্রপার ওয়েতে। সো বলা হয়ে থাকে যে আপনি যদি কোনো একটা প্রবলেমকে সুন্দরভাবে ডিফাইন করতে পারেন তার অর্থ হচ্ছে যে অলরেডি সেটির অর্ধেকটা সমাধান হয়ে গেল। তো এটাকে বলা হয় লজিক্যাল thought process, যে it is having a good understanding of the problem you are trying to solve. You must understand the information in our okay. So যাই হোক, এখানে আমরা এখন যেটা আসছে সেটা হলো নাম্বার সিস্টেম সম্পর্কে। তো যাই হোক, প্রোগ্রাম সম্পর্কে আমরা ধারণা পেলাম যে কম্পিউটারের সাহায্যে আমরা প্রোগ্রাম লিখি টু সলভ এ পার্টিকুলার প্রবলেম ইউজিং কম্পিউটার। মাইক্রোপ্রসেসিং ইউনিট বা মাইক্রোপ্রোগ্রামড ইউনিটকে আমরা মূলত প্রোগ্রামের মাধ্যমে অপারেট করে থাকি। কোনো একটি পার্টিকুলার প্রবলেম সমাধান করার জন্য আমরা প্রোগ্রাম লিখে থাকি এবং সেটি লেখার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে, সি, সি প্লাস প্লাস, জাভা, এই সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আমরা ব্যবহার করে থাকি। তো এরপরে আসছে ডেসিমেল বাইনারি হেক্স। এটা হলো মূলত আমাদের মাইক্রোপ্রসেসরের নাম্বার সিস্টেম। এই নাম্বার সিস্টেমগুলো সম্পর্কে জানা থাকতে হবে যে মাইক্রোপ্রসেসর অপারেটস ইন বাইনারি ডিজিটস 0 and 1, যেগুলোকে আমরা বলে থাকি বিট। বাট
এটা ছাড়াও আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করে থাকি ডেসিমেল ল্যাঙ্গুয়েজ এবং অনেক সময় মেমোরি অ্যাড্রেসের জন্য আমরা ব্যবহার করে থাকি হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম। সো বিটস মূলত অ্যাব্রিভিয়েশন ফর দি টার্ম বাইনারি ডিজিট। বাইনারি ডিজিটকে সংক্ষেপে বিট বলা হয়ে থাকে। এই যে বাইনারি digit are represented in terms of electrical voltages in the machine. Generally 0 represents low voltage level এবং 1 represents high voltage level. আমরা যখন কম্পিউটারে বিট রিপ্রেজেন্ট করি আমরা বলছি যে বিট দুই ধরনের, বাইনারি ডিজিট বা বিট হচ্ছে দুই ধরনের, একটা হলো 0 আরেকটি হচ্ছে 1। অর্থাৎ লো ভোল্টেজ লেভেলকে আমরা 0 দিয়ে রিপ্রেজেন্ট করি, হাই ভোল্টেজ লেভেলকে 1 দিয়ে। এখানে লো ভোল্টেজ লেভেল বলতে আমরা বোঝাচ্ছি বিদ্যুতের অনুপস্থিতি বা 0 ভোল্ট, আর হাই ভোল্টেজ লেভেল বলতে আমাদের যে এসি সিস্টেম সেখানে আমরা 220 ভোল্ট, 210 ভোল্ট বা 190 ভোল্ট বা 230 ভোল্ট পাচ্ছি। এই ভ্যালুটাকে আমরা 1 দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। অথবা আমরা যদি ডিসি ভোল্ট ব্যবহার করি ল্যাপটপে, সেখানে 12 ভোল্ট ব্যবহার করছি, সেই 12 ভোল্ট অর্থাৎ 0 বিনা বা 0 থেকে 1-এর নিচে ভোল্ট যদি থাকে, ভোল্টেজ লেভেল থাকে, সেটিকে আমরা 0 দিয়ে রিপ্রেজেন্ট করছি এবং এর উপরে হলেই সেটি 3 ভোল্ট হোক, 5 ভোল্ট হোক, 10 ভোল্ট হোক, 12 ভোল্ট হোক, 7 ভোল্ট হোক, আমরা সেটিকে হাই ভোল্টেজ লেভেল বা 1 হিসাবে মূলত নির্দেশ করছি। সো এই যে ডিজিটস আর রিপ্রেজেন্টেড ইন টার্মস অফ ইলেকট্রিক্যাল ভোল্টেজ ইন দি মেশিন। জেনারেলি 0 represents low voltage level, 1 represents high voltage level. Each microprocessing unit recognizes and processes a group of bits called the word. প্রত্যেকটি মাইক্রোপ্রসেসিং ইউনিট এই গ্রুপ অফ বিটকে রেকগনাইজ করতে পারে এবং সেটিকে প্রসেস করতে পারে, যেগুলোকে আমরা বলি ওয়ার্ড। অর্থাৎ মাইক্রোপ্রসেসর অ্যাট এ টাইম যতগুলো বিট নিয়ে কাজ করে, মাইক্রোপ্রসেসর তার প্রসেসিং অপারেশনের জন্য অ্যাট এ টাইম যতগুলো বিট নিয়ে কাজ করতে পারে সেটিকে আমরা বলছি তার ওয়ার্ড লেংথ। আমরা যদি লক্ষ্য করি 64 বিটের অপারেটিং সিস্টেম বা 64 বিটের মাইক্রোপ্রসেসরের কথা যদি আমরা বলি, তাহলে আমাদেরকে এখানে বুঝতে হবে যে 64টা বিট সে অ্যাট এ টাইম প্রসেস করতে পারে, বিধায় সেটিকে আমরা বলছি 64 বিটের মাইক্রোপ্রসেসর। 64 বিটের মাইক্রোপ্রসেসর বা যখন বলি 8 বিটের মাইক্রোপ্রসেসর বা 16 বিটের মাইক্রোপ্রসেসর, এটার মানে হলো যে অ্যাট এ টাইম সে কতগুলো বিট নিয়ে সে প্রসেস করতে পারবে। সাধারণত থিওরিটিক্যালি যখন আমরা বলি যে মাইক্রোপ্রসেসর অ্যাট এ টাইম একটা বিট নিয়ে কাজ করে, কিন্তু আসলে তারা এই গ্রুপ অফ বিট নিয়ে কাজ করে, যেটাকে আমরা বলি মূলত ওয়ার্ড লেংথ। সো 8 বিটের কম্পিউটার বা মাইক্রোপ্রসেসর 8 বিট ডেটাকে সে অ্যাট এ টাইম অ্যাক্সেস করে এবং এই 8 বিটকে নিয়ে সে প্রসেস করে। তো যে কারণে সেটিকে বলা হচ্ছে তার ওয়ার্ড লেংথ, এবং এই যে এই গ্রুপ অফ বিট সে প্রসেস করছে মাইক্রোপ্রসেসিং ইউনিট, এটিকে মূলত বলা হয় তার ওয়ার্ড। তো বর্তমানে আপনি যে ল্যাপটপে বা ডেস্কটপে যে কম্পিউটার মানে মাইক্রোপ্রসেসর ব্যবহার করছেন, সেটি বেসিক্যালি 64 বিটের মাইক্রোপ্রসেসর। দ্যাট মিনস সে অ্যাট টাইম 64টা বিট সে প্রসেস করতে পারে। দ্যাট মিনস তার ওয়ার্ড লেংথ হচ্ছে 64 বিট। অনেক সময় 32 বিটের হচ্ছে অপারেটিং সিস্টেম সেট আপ দিয়েছেন। দ্যাট মিনস সেক্ষেত্রে আসলে 64 বিটের মাইক্রোপ্রসেসর হলেও আপনি যেহেতু 32 বিটের অপারেটিং সিস্টেম সেট আপ দিয়েছেন, অতএব সামর্থ্য থাকা সত্ত্বেও আপনার মাইক্রোপ্রসেসরটি 32 বিটের বেশি ডেটা নিয়ে অ্যাট এ টাইম প্রসেস করতে পারবে না। অর্থাৎ সেক্ষেত্রে আপনার মাইক্রোপ্রসেসরটির ওয়ার্ড লেংথ বেসিক্যালি এখন 32 বিট। তো এটাই হচ্ছে আমাদের বলা হচ্ছে যে ওয়ার্ডের কথা, যে প্রত্যেকটা মাইক্রোপ্রসেসর এই গ্রুপ অফ বিট সে রেকগনাইজ করতে পারে এবং প্রসেস করতে পারে, এবং সেই গ্রুপ অফ বিটকে বলা হচ্ছে তার ওয়ার্ড। এরপরে আছে যে word is a group of bits the computer recognizes and processes at a time. word এর ডেফিনেশন দেয়া হয়েছে যে হোয়াট ইজ ওয়ার্ড। সো ওয়ার্ড বলতে আমরা একটা গ্রুপ অফ বিটকে বুঝিয়ে থাকি, যে গ্রুপ অফ বিট সেটা হতে পারে 4 বিটের, 8 বিটের, 16 বিটের, 32 বিটের কিংবা 64 বিটের। সো এই গ্রুপ অফ বিটস কম্পিউটার রেকগনাইজ করতে পারবে এবং প্রসেস করতে পারবে অ্যাট এ টাইম। সেই গ্রুপ অফ বিটসকে বলা হচ্ছে word. MPUs are classified according to their word length. Microprocessing unit বা মাইক্রোপ্রসেসরকে আমরা এই ওয়ার্ড লেংথের ভিত্তিতে আমরা ক্লাসিফাই করে থাকি। সেই কথাগুলোই বলা হচ্ছে যে প্রসেসর উইথ অ্যান 8 বিট ওয়ার্ড। সো যে সকল প্রসেসর 8 বিট ওয়ার্ডের প্রসেসর, তাদেরকেই আমরা বলে থাকি 8 বিটের মাইক্রোপ্রসেসর। সো
8 বিট বা 32 বিট ওয়ার্ড লেংথের যে সকল প্রসেসর রয়েছে তাদেরকে আমরা 32 বিট মাইক্রোপ্রসেসর বলে থাকি। সো মাইক্রোপ্রসেসিং ইউনিট বা মাইক্রোপ্রসেসর্স আর ক্লাসিফাইড অ্যাকর্ডিং টু দেয়ার ওয়ার্ড লেংথ। All numbering system follow the same rules. Decimal is base 10, binary is base 2 and hex is base 16. অর্থাৎ এগুলো ইন্টারমিডিয়েট আপনারা বা ডিপ্লোমাতেও পড়েছেন যে বিভিন্ন নাম্বার সিস্টেমের বেস কত। সো ডেসিমেল, অক্টালের সব থেকে বেস যেটা 2 বাইনারি নাম্বার সিস্টেম, অর্থাৎ বাইনারি নাম্বার সিস্টেমের ভিত্তি হচ্ছে 2, অক্টাল নাম্বার সিস্টেমের ভিত্তি হচ্ছে 8, ডেসিমেল নাম্বার সিস্টেমের ভিত্তি বা হচ্ছে 10 এবং হেক্সাডেসিমেল এর বেস বা ভিত্তি হচ্ছে 16। বেস অফ এ সিস্টেম, বেস বলতে আসলে কি বোঝায়? বেস বলতে আমরা বোঝাই যে হাউ মেনি পসিবল নাম্বারস ক্যান বি ইন ইচ ডিজিট পজিশন, প্রত্যেকটা ডিজিট পজিশনে কতগুলো পসিবল নাম্বার থাকতে পারবে। যেমন যখন আমরা বলি বেস 10, তার মানে 0 থেকে 9 পর্যন্ত এই 10টি সংখ্যা single digit number is 0 through 9, এটা হলো ডেসিমেলে। সো base of a system refers to how many possible numbers can be in each digit position, প্রত্যেকটি ডিজিট পজিশনে কতগুলো পসিবল নাম্বার। অর্থাৎ আমরা অনুভবে বলি যে যে কোনো নাম্বার সিস্টেমকে রিপ্রেজেন্ট করতে কতগুলো ইউনিক সিম্বল ব্যবহার করা হয় সেটি হচ্ছে ওই নাম্বার সিস্টেমের বেস। যেমন দশমিক নাম্বার সিস্টেমে আমি যদি আপনাকে কোনো সংখ্যা লিখতে বলি তাহলে আপনি সেখানে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9 এই মোট 10টি সিম্বল দিয়েই কিন্তু আপনি মানে ডেসিমেল নাম্বার সিস্টেমে যে কোনো সংখ্যাকে রিপ্রেজেন্ট করতে পারবেন। তার মানে কি এখানে পসিবল ইউনিক যে সিম্বল ব্যবহৃত হচ্ছে 10টি, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি ইউনিক সিম্বল আপনি ব্যবহার করছেন। সো এই জন্য ডেসিমেল নাম্বার সিস্টেমের বেস হচ্ছে 10। অনুরূপভাবে বাইনারি নাম্বার সিস্টেমে আপনি 0 এবং 1 এই দুটি ইউনিক সিম্বল দিয়ে কিন্তু রিপ্রেজেন্ট করছেন নাম্বারগুলোকে। সে যত বড় নাম্বারই লেখেন সেখানে 0 আর 1 ছাড়া কিন্তু আর কোনো নাম্বার আপনি ব্যবহার করছেন না। তো এই কারণেই সেটিকে বলা হচ্ছে নাম্বার সিস্টেম। বাইনারি নাম্বার সিস্টেমের হচ্ছে বেস হচ্ছে 2। সো হেক্স এর ক্ষেত্রে 0 থেকে 9 পর্যন্ত 10টির সাথে ABCDE এবং F এই মোট 6টি অক্ষরকেও ইউনিক সিম্বল হিসেবে সেখানে ব্যবহার করা হয়। সব মিলিয়ে 16টি তার বেস। তো এখানে আমরা নাম্বারের কথা বলা হচ্ছে যে n is the number, general format to represent number, নাম্বারকে রিপ্রেজেন্ট করার জেনারেল ফরম্যাট এখানে দেখানো হয়েছে an b to the power n প্লাস an minus 1 b to the power n minus 1, এভাবে করে সবশেষে a0 b to the power 0, যেখানে n হচ্ছে নাম্বার, b হচ্ছে বেস, a হচ্ছে any digit in that base এবং যদি আমরা দেখি যে a বাইনারি 10 10 is decimal 2, so a decimal 10 is 10 এবং a hex 10 is decimal 16। তো যাই হোক এখানে দেখানো হচ্ছে যে 154 সেটিকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে বিভিন্ন নাম্বার সিস্টেমে সেটি এখানে দেখানো হয়েছে। আমরা বলতেছি যে এটা হলো প্রথম যে ভ্যালু 154, তো আমরা এটিকে রিপ্রেজেন্ট করি 154 মাঝখানে প্লাস চিহ্ন, এরপরে বেস টু দি পাওয়ার। সো আমরা যদি দেখি যে এটা ডান পাশে যে কয়টি সংখ্যা রয়েছে যেমন 5 আর 4 দুটি সংখ্যা আছে 10 টু দি পাওয়ার 2, সো 5 যখন নিচ্ছি তখন 5 এর ডান পাশে আছে একটা সংখ্যা 10 টু দি পাওয়ার 1, 4 এর ডান পাশে একটা সংখ্যাও নেই বিধায় 10 টু দি পাওয়ার 0। এখানে 10 লেখা হয়েছে কারণ একটা ডেসিমেল নাম্বার সিস্টেমের বেস হচ্ছে 10। যখন সেটি অক্টাল, আমরা জানি অক্টালের বেস হচ্ছে 8, অতএব 8। যখন আমি যদি এটা বাইনারিতে লিখলাম তাহলে এখানে লিখতাম 2। সো পজিশনাল যে সিম্বলটা আপনি ব্যবহার করেছেন 154, সো সেটিকে এখানে দেখানো হচ্ছে যে an b to the power n প্লাস an minus 1 b to the power n minus 1 এভাবে করে a0 b to the power 0, অর্থাৎ পজিশনাল যে মানে পজিশন যে সিম্বলটি রয়েছে সেটি এবং তার সাথে আমাদের বেস টু দি পাওয়ার n লিখতে হবে। তো এই হচ্ছে নাম্বার 154কে বিভিন্ন নাম্বার সিস্টেমে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি সেটা দেখানো। যেমন আমরা যখন হেক্সাডেসিমেলে 9a কে রিপ্রেজেন্ট করছি সেটা বেসিক্যালি ডেসিমেলে 154, অর্থাৎ ডেসিমেলে যেটা 154 সেটি
হেক্সাডেসিমেলে 9A, অক্টালে সেটি হচ্ছে 232 এবং বাইনারিতে সেটি 100111010, অর্থাৎ এগুলো সবই হচ্ছে নাম্বার 154, সেটিকে আমরা 4টা নাম্বার সিস্টেমে প্রকাশ করেছি। তো এইখানে আমরা মূলত বাইনারি 100111010 যে 154 সেটি এখানে দেখানো হয়েছে, এবং কিভাবে এই বাইনারি নাম্বার সিস্টেম থেকে আমরা ডেসিমেলে আসতে পারবো সেটিও দেখানো আছে। যে প্রত্যেকটা পার্ট, যেমন 1 নেওয়া হয়েছে, 0 নেওয়া হয়েছে, তারপরে 0 নেওয়া হয়েছে, তারপরে 1 নেওয়া হয়েছে, মাঝখানে প্রত্যেকটা অংশের মাঝখানে প্লাস, এবং মাল্টিপ্লিকেশন করা হয়েছে বেস টু দি পাওয়ার তার ডান পাশের সংখ্যা দিয়ে। বেস হচ্ছে 2 বাইনারির, এবং যখন আপনি 1 নিয়েছেন 1 এর ডান পাশে রয়েছে 7 সংখ্যা, অতএব 2 টু দি পাওয়ার 7। যখন এই 0 নিয়েছেন, 0 ডান পাশে রয়েছে 6টি সংখ্যা, 2 টু দি পাওয়ার 6। ঠিক অনুরূপভাবে যখন এই 1 নিয়েছেন, অর্থাৎ এখানে এই 1 এর পরে সংখ্যা আছে একটি, অর্থাৎ 2 টু দি পাওয়ার 1। এখানে 2 ব্যবহৃত হয়েছে কারণ বাইনারি নাম্বার সিস্টেমের বেস হচ্ছে 2। ঠিক অনুরূপভাবে হেক্সাডেসিমেলে 9A, সো 9 মাল্টিপ্লাইড বাই, যেহেতু হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম, অতএব তার ক্ষেত্রে বেস হচ্ছে 16, অতএব তার ডান পাশে একটি সংখ্যা রয়েছে, সেই জন্য টু দি পাওয়ার 1। এবং এ যখন ব্যবহার করা হয়েছে 16 টু দি পাওয়ার 0, কারণ এর ডান পাশে কোনো সংখ্যা নেই। সো নাম্বার 154কে আমরা ডেসিমেলে যখন রিপ্রেজেন্ট করছি সেটি বেসিক্যালি 154, অক্টালে সেটি 232, হেক্সাডেসিমেলে সেটি 9A, বাইনারিতে সেটি 100111010। এখানে কনভার্সন দেখানো হয়েছে ডেসিমেল, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলে, অর্থাৎ ডেসিমেল 0 থেকে ডেসিমেল 15 পর্যন্ত লেখা হয়েছে। সো ডেসিমেল 0তে হেক্সেও 0, বাইনারিতেও 0, অক্টালেও 0। আচ্ছা, এরপরে আমরা যদি লিখি ডেসিমেলে যদি 1 হয়, হেক্সে সেটা 1, বাইনারিতে সেটা 3টা 0 দিয়ে 1, এবং অক্টালেও সেটি 1। অর্থাৎ এখান থেকে আমরা যদি দেখি যে 1 থেকে 7 পর্যন্ত বা 0 থেকে 7 পর্যন্ত অক্টালে যা, ডেসিমেলেও তাই। কিন্তু অক্টালের, যেহেতু অক্টালের সর্বমোট সিম্বল হচ্ছে মোট 8টা, অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত, তাই 0 থেকে 7 পর্যন্ত ডেসিমেলের মতোই হবে। কিন্তু 8 বলে কিছু আর নেই অক্টালে, তখন আবার সেটি কি হবে, এই 7-এর সাথে অবশ্যই যোগ করতে হবে আপনার হচ্ছে যে 1, অর্থাৎ আমরা হচ্ছে তখন অক্টালে যদি আমরা মান বের করতে চাই তখন সেটি হয়ে যাচ্ছে, অর্থাৎ অক্টালের সাথে ডেসিমেলের শর্টেজ আছে কত, ডেসিমেলে আপনি যেতে পারেন হচ্ছে মোট, ডেসিমেলে যেতে পারবেন হচ্ছে 10টা সংখ্যা, কিন্তু অক্টালে আছে 8টা সংখ্যা, তাহলে এখানে পার্থক্য আছে 2। তাহলে আপনি যখন 7 লিখছেন তখন মানে 8 লিখছেন, 8-এর সাথে 2 যোগ করলে আসলে অক্টালের ভ্যালুটা পেয়ে যাবেন। সো 8-এর সাথে 2 যোগ করেন তাহলে পাচ্ছেন 10, 9-এর সাথে 2 যোগ করেন 11, 10-এর সাথে 2 যোগ করেন 12, 11-এর সাথে 2 যোগ করেন 13, 12-এর সাথে 2 যোগ করেন 14, 13-এর সাথে 2 যোগ করেন 15, 14-এর সাথে 2 যোগ করেন 16, 15-এর সাথে 2 যোগ করেন 17। এভাবে করে আমরা একটা অন্যভাবে আমরা বের করতে পারছি। তো যাই হোক, আমরা যখন বাইনারিতে কনভার্সন করব, বাইনারিতে অলরেডি জানেন যে বাইনারিতে 111 আসে 7 এবং 4টা 1 আসে 15। তো এগুলো আমরা আর আলোচনায় যাব না, এই কনভার্সন টেবিলটি আপনাদেরকে মনে রাখতে হবে। আমরা পরবর্তী লেকচারে নাম্বার কনভার্সনগুলো শিখব। আজকে লেকচার এখানে শেষ করব। আমরা কম্পিউটার আর্কিটেকচার এবং অর্গানাইজেশনের নলেজটিও আপনার মাইক্রোপ্রসেসর সিস্টেমস অ্যান্ড ইন্টারফেসিং কোর্সে গুরুত্বপূর্ণ বিধায় আমরা আপনাদেরকে কম্পিউটার আর্কিটেকচার এবং অর্গানাইজেশন কিছু বেসিক বিষয় নিয়ে এখন আলোচনা করব। চলুন কথা না বাড়িয়ে আমরা সেই পার্টে চলে যাই। কি পড়বো বা কি পাঠ্য বিষয় রয়েছে সেটি আমরা দেখব। সো প্রথমেই চলে আসে যে কম্পিউটার আর্কিটেকচার বলতে আমরা কি বুঝে থাকি এবং কম্পিউটার অর্গানাইজেশন বলতে কি বুঝি এবং এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাদের এখানে বেশ কয়েকটি সংজ্ঞা দেওয়া হয়েছে। সো কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে আমরা কম্পিউটার আর্কিটেকচার বলতে আমরা বোঝাই এ সেট অফ রুলস অ্যান্ড মেথডস দ্যাট ডিসক্রাইব দ্য ফাংশনালিটি, অর্গানাইজেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ কম্পিউটার সিস্টেমস। এখানে প্রথম সংজ্ঞাতে বলা হচ্ছে যে কম্পিউটার সিস্টেম ইমপ্লিমেন্টেশন, অর্গানাইজেশন কিংবা এটির ফাংশনালিটি ডেসক্রাইব করার যে বিভিন্ন মেথড রয়েছে বা পদ্ধতি রয়েছে বা বিভিন্ন ধরনের রুলস রয়েছে সেগুলোকে সামগ্রিকভাবে কম্পিউটার আর্কিটেকচার বলা হয়। অর্থাৎ আমরা কম্পিউটার আর্কিটেকচারের মাধ্যমে মূলত একটা স্পেসিফিকেশন দিয়ে থাকি যে how a set of software and hardware technology standards interact
to form a computer system or platform. অর্থাৎ একটা কম্পিউটার সিস্টেম তৈরি হতে কিভাবে হার্ডওয়্যার টেকনোলজি এবং সেটআপ সফটওয়্যারগুলো কিভাবে ইন্টারঅ্যাক্ট করবে সেটির একটা ডিটেইল স্পেসিফিকেশনকে আমরা বলে থাকি কম্পিউটার আর্কিটেকচার। সো কিভাবে একটি কম্পিউটার সিস্টেমকে ডিজাইন করা হবে সেটিকে নির্দেশ করে মূলত কম্পিউটার আর্কিটেকচার। সো in short, computer architecture refers to how a computer system is designed and what technologies it is compatible with. অর্থাৎ কম্পিউটার আর্কিটেকচার নির্দেশ করে যে কিভাবে একটি কম্পিউটার সিস্টেম ডিজাইন করা হয়েছে বা হোয়াট টেকনোলজিস ইট ইজ কম্প্যাটিবল উইথ, কোন কোন প্রযুক্তির সাথে সেটি কম্প্যাটিবল বা মানানসই বা কোন কোন টেকনোলজিস সেটিতে সাপোর্ট করবে। এরপরে আরেকটি ডেফিনেশনে বলা হচ্ছে যে কম্পিউটার আর্কিটেকচার ইজ দ্য সায়েন্স অ্যান্ড আর্ট অফ সিলেক্টিং অ্যান্ড ইন্টারকানেক্টিং হার্ডওয়্যার কম্পোনেন্টস টু ক্রিয়েট কম্পিউটার্স দ্যাট মিট ফাংশনাল পারফরমেন্স অ্যান্ড কস্ট গোলস। অর্থাৎ আপনি যখন একজন ইঞ্জিনিয়ার হিসেবে একটি কম্পিউটার সিস্টেম ডিজাইন করবেন, আপনি লক্ষ্য করবেন যে একদম শুরুর দিকের কম্পিউটারগুলো আকার এবং আয়তনে ছিল সুবিশাল। আপনারা বিভিন্ন বইতে পড়েছেন যে তখনকার সময়ে একটি কম্পিউটারকে রাখার জন্য 2টা রুম বা 3টা রুম বা একটি বড় রুম প্রয়োজন হতো, কিন্তু সেখানে এখন আপনি আপনার স্মার্টফোনের মধ্যে কিন্তু কম্পিউটারের সকল বৈশিষ্ট্যগুলো উপস্থিত, সেটি এখন আপনার হাতের মুঠোই। তার মানে দেখেন যে হার্ডওয়্যার কম্পোনেন্টসগুলো ইন্টারকানেক্ট করছে এবং এই ইন্টারকানেকশনের মাধ্যমে আপনি একটি কম্পিউটার তৈরি করেছেন যেটি আপনার ফাংশনাল গোল পূরণ করছে, অর্থাৎ এটি দিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন সেই লক্ষ্যগুলো পূরণ হচ্ছে, এটার পারফরমেন্স গোলগুলো পূরণ হচ্ছে এবং কম খরচ, যেটিকে আমরা সবসময় বলে থাকি কস্ট গোল। সো আমাদের যখন আমরা কোনো সিস্টেম ডিজাইন করি তখন আমাদের এই 3টা গোল কিন্তু মাথায় রেখে ডিজাইন করতে হয়, যে সেটি ফাংশনালি পারফেক্ট বা আমার যে ফাংশনাল চাহিদাগুলো রয়েছে যে এটি ব্যবহার করে, এই যন্ত্র ব্যবহার করে বা এই কম্পিউটার ব্যবহার করে আমি কি কি কাজ করতে পারবো। আরেকটা হচ্ছে যে কতটা এফিশিয়েন্টলি বা কতটা চমৎকারভাবে আমি সেটি করতে পারবো, যেটাকে আমরা বলছি পারফরমেন্স গোল, এবং কত কম খরচে আমরা সেটিকে বাস্তবায়ন করতে পারবো। একটা কম্পিউটার সিস্টেম হাই পারফরমেন্স বা তখন আমাদের টার্গেট থাকে যে সেটির পারফরমেন্স যেন হাই হয়, অনেক বেশি ফাংশন যেন আমরা পারফর্ম করতে পারি এবং অনেক কম খরচে। সো ফাংশনাল, পারফরমেন্স অ্যান্ড কস্ট গোল, এই 3টা গোল বা 3টা মূল গোলকে সামনে রেখে, এই 3টি মূল গোলকে পূরণ করার সাপেক্ষে আমরা যদি কম্পিউটার সিস্টেম ডিজাইন করি তখন এই হার্ডওয়্যার কম্পোনেন্টসগুলো এবং সফটওয়্যার কম্পোনেন্টসগুলো কিভাবে আমি ইন্টারকানেক্ট করব বা কোন হার্ডওয়্যার কম্পোনেন্টের সাথে কোন সফটওয়্যারটাকে ব্যবহার করছো বা সিলেক্ট করবো সেটির মূলত প্রযুক্তিগত দিক বা বিজ্ঞানের যে শাখায় সেটি আমরা আলোচনা করি সেটিকে আমরা বলছি কম্পিউটার আর্কিটেকচার। সো এই যে 4টি ডেফিনিশন আমরা এখানে দেখলাম, মোটামুটি ভাবে আমরা বলছি যে কম্পিউটার আর্কিটেকচার এই যে সেট অফ রুলস অ্যান্ড মেথডস দ্যাট ডেসক্রাইব the functionality, organization and implementation of computer systems. Computer architecture কে আমরা আরো ডিফাইন করছি যে computer architecture is nothing but a specification detailing how a set of software and hardware technology standards interact to form a computer system. So আমরা বলছি যে কম্পিউটার আর্কিটেকচার নির্দেশ করে যে হাউ এ কম্পিউটার সিস্টেম ইজ ডিজাইনড, কিভাবে একটি কম্পিউটার সিস্টেমকে ডিজাইন করা হয়েছে, হোয়াট টেকনোলজিস ইট ইজ কম্প্যাটিবল উইথ। কিন্তু কম্পিউটার অর্গানাইজেশন বলতে তাহলে কি বোঝায়? সো আমরা বলছি যে কম্পিউটার অর্গানাইজেশন রেফার্স টু দ্য লেভেল অফ অ্যাবস্ট্রাকশন above the digital logic level but below the operating system level. অর্থাৎ কম্পিউটার অর্গানাইজেশন বলতে আমরা সেই লেভেল অফ অ্যাবস্ট্রাকশনকে বুঝি যেটি মূলত ডিজিটাল লজিক লেভেলের ওপরে কিন্তু অপারেটিং সিস্টেম লেভেলের নিচে। এখানে আমাদেরকে কম্পিউটারের যে মূলত আমরা বলছি যে কম্পিউটার আর্কিটেকচার হলো একটা অ্যাবস্ট্রাক্ট ডিজাইন এবং সেটিকে ইমপ্লিমেন্ট করা হবে কিসের সাহায্যে, যেমন আমাদেরকে বলা হয়েছে যে একটা প্রসেসর লাগবে প্রসেসিং ইউনিটের জন্য, একটা ইনপুট ডিভাইস লাগবে এবং একটি আউটপুট ডিভাইস লাগবে, এবং এই 3টি অংশ ইন্টারকানেকশনের মাধ্যমে আমি একটা কম্পিউটার সিস্টেম বানাতে পারি। বাট এই যে প্রসেসিং ইউনিট হিসেবে আপনি কোর টু ডুও প্রসেসর ব্যবহার করবেন নাকি ডুয়াল কোর প্রসেসর ব্যবহার করবেন, না কোর i3 ব্যবহার করবেন কিংবা কোর i7 ব্যবহার করবেন, সেটি আপনার অর্গানাইজেশন ডিসিশন। সো computer organization refers to the operational units and their interconnections that realize or recognize the specifications of computer architecture. So আমরা যদি এখন
পার্থক্যটা দেখতে চাই, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে what are the differences between computer architecture and organization. So first difference is আমরা বলছি যে কম্পিউটার আর্কিটেকচার হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট মডেল, বিমূর্ত ধারণা, একটা মডেল আপনি যেখানে মূলত সিস্টেমের অ্যাট্রিবিউটস গুলো মেনশন করে দিয়েছেন। কিন্তু অর্গানাইজেশন হচ্ছে অপারেশনাল ইউনিটস দ্যাট এবং অপারেশনাল ইউনিটস এবং তাদের ইন্টারকানেকশনস, যেটার মাধ্যমে আমরা মূলত ওই স্পেসিফিকেশনগুলোকে রিয়েলাইজ করে থাকি। রিয়েলাইজ মানে হলো বাস্তবে রূপায়ণ করা। অর্থাৎ কম্পিউটার আর্কিটেকচার বলতে একজন যখন আর্কিটেক্ট, বা আমরা যদি বলি বিল্ডিং এর আর্কিটেক্ট, সে যখন একটা বিল্ডিং এর নকশা প্রস্তুত করে, এই নকশাটা হচ্ছে বেসিক্যালি সে তখন একটা আর্কিটেকচার ফলো করে, আর্কিটেকচার রুলস ফলো করে। দ্যাট মিনস যখন সে হসপিটাল ডিজাইন করছে কিংবা একাডেমিক বিল্ডিং তৈরি করছে কিংবা যখন সে আবাসিক ভবন বা রেসিডেন্সিয়াল বিল্ডিং ডিজাইন করছে, প্রত্যেকটা ডিজাইনের প্যাটার্ন কিন্তু ডিফারেন্ট। অর্থাৎ সে যখন রেসিডেন্সিয়াল বিল্ডিং ডিজাইন করছে তখন কিন্তু তার আর্কিটেকচারাল রুলস ডিফারেন্ট। তার মানে তার দরজা জানালার মাপ থেকে শুরু করে দরজা এবং জানালার অবস্থান কোন দিকে হবে সেটি একরকম রুলস। কিন্তু যখন সে হসপিটাল ডিজাইন করে, তা হসপিটালের বিল্ডিংয়ের আর্কিটেকচারাল রুলসগুলো কিন্তু ডিফারেন্ট। সেখানে সিঁড়িগুলো তৈরির ক্ষেত্রে রোগী সহজে যেন একতলা থেকে উপরতলাগুলোতে স্থানান্তর করা যায় ট্রলিতে বা ট্রেতে, তো সেই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু সেখানে ডিজাইন করা হয়। তো হসপিটাল বিল্ডিংয়ের কিংবা রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের কিংবা একাডেমিক বিল্ডিংয়ের আর্কিটেকচারাল রুলস যেমন ভিন্ন ভিন্ন, কিন্তু যখন সেটিকে আপনি ইমপ্লিমেন্ট করছেন, সেই ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে মূলত অর্গানাইজেশন, বাট সেই ডিজাইনটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, মডেলটা হচ্ছে কম্পিউটার আর্কিটেকচার। সো কম্পিউটার আর্কিটেকচার সাধারণত একটা লম্বা সময়, যেমন হয়তো দেখা গেছে যে মুঘল সাম্রাজ্যের সময় যদি আপনি চিন্তা করেন, যখন সম্রাটদের সময় ছিল, সম্রাট বাবর, হুমায়ুন কিংবা আকবরের সময়কাল, তাজমহল দেখতে পারেন, সেখানকার যে স্থাপত্য শৈলী, মানে মুঘল সাম্রাজ্যের সময়কালে যে নির্মাণ শৈলীটা ছিল, যে আর্কিটেকচার ছিল, সেই রাজা বাদশাদের সময়কার আর্কিটেকচার আর বর্তমান সময়ের বিল্ডিংগুলোর আর্কিটেকচার কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, কিন্তু দেখেন যে মুঘল সাম্রাজ্য যে 200 বছর বা 250 বছর চলেছে, ওই সময়কার নির্মাণ শৈলীগুলো কিন্তু 200-250 বছর একই রকম ছিল। সো কম্পিউটার আর্কিটেকচার মূলত লম্বা সময় থেকে যায়, বাট কম্পিউটার অর্গানাইজেশন মূলত যে টেকনোলজি বা প্রযুক্তি পরিবর্তনের সাথে সাথেই পরিবর্তিত হয়ে যায়। তো এই জন্য বলা হয় যে কম্পিউটার আর্কিটেকচার মে রিমেইন ফর সেভারাল ইয়ার্স, অনেক বছর ধরে কম্পিউটার আর্কিটেকচার বা আর্কিটেকচার রুলসগুলো অপরিবর্তিত থাকে। বাট কম্পিউটার অর্গানাইজেশনের ক্ষেত্রে আমরা বলছি যে প্রযুক্তি বা টেকনোলজি পরিবর্তনের সাথে সাথেই কম্পিউটার অর্গানাইজেশন চেঞ্জ হয়ে যায়। সো আমরা যদি আর্কিটেকচারাল অ্যাট্রিবিউটস বা আর্কিটেকচারাল বৈশিষ্ট্যের কথা বলি, মানে একটা যখন কম্পিউটার আর্কিটেকচার আমরা স্টাডি করি, তখন আমরা সেই স্টাডি করার সময় আমরা সেখানে দেখি যে সেখানে ইনস্ট্রাকশন সেটের সংখ্যা কতগুলো ছিল, সেখানে ডেটা টাইপকে রিপ্রেজেন্ট করার জন্য নাম্বার অফ বিট কতখানি ব্যবহৃত হয়েছে, কিভাবে ইনপুট করা হবে ওই সিস্টেমে, কিভাবে আউটপুট করা হবে। আপনি দেখেন বাড়িতে যদি চিন্তা করেন, হসপিটালগুলোতে প্রবেশের রাস্তা অনেক বড় রাখা হয় যেন খুব সহজে সেখানে অ্যাম্বুলেন্স বা প্রচুর সংখ্যক অ্যাম্বুলেন্স একটা টাইম প্রবেশ করতে পারে। কিন্তু বাড়ির ক্ষেত্রে সেটা না, সেটা ওয়ান ওয়ে বা টু ওয়ে আমরা ইনপুট আউটপুট মেকানিজমটা ডিজাইন করে থাকি। সো এটাই বলছে যে কম্পিউটার সিস্টেমের ক্ষেত্রেও ইনপুট আউটপুট মেকানিজম কেমন হবে, মেমোরি অ্যাড্রেসিং টেকনিকগুলো কেমন হবে, ডেটা টাইপকে রিপ্রেজেন্ট করার জন্য নাম্বার অফ বিটস কত ব্যবহৃত হবে, কিংবা ইনস্ট্রাকশন সেট কিরকম হবে, সেগুলো হচ্ছে মূলত আমরা বলছি আর্কিটেকচারাল অ্যাট্রিবিউটস। কিন্তু যখন আমরা অর্গানাইজেশনের কথা বলি, অর্গানাইজেশনের বৈশিষ্ট্যগুলো হচ্ছে এরকম যে হার্ডওয়্যার ডিটেলস, যেটা হলো ট্রান্সপারেন্ট টু দি প্রোগ্রামার, যেমন কন্ট্রোল সিগন্যালস, কম্পিউটার এবং পেরিফেরালসের মধ্যে কিভাবে ইন্টারফেসিং হবে, কোন মেমোরি টেকনোলজি ব্যবহৃত হবে সেইগুলো। সো কম্পিউটার আর্কিটেকচার ইজ কনসার্নড উইথ দ্য স্ট্রাকচার অ্যান্ড বিহেভিয়ার অফ computer system as seen by the user, but computer organization is concerned with the way hardware components operate, কিভাবে হার্ডওয়্যার কম্পোনেন্টস গুলো অপারেট হবে এবং কি ওয়েতে তারা একটা আরেকটার সাথে কানেক্টেড হয়ে কম্পিউটার সিস্টেমটি বানিয়েছে, সে ওয়েটা, যে হাউ দ্য কম্পিউটার কম্পোনেন্টস কানেক্টেড টুগেদার। সো আমরা যদি বলি যে
কম্পিউটার আর্কিটেকচার মূলত ডেসক্রাইব করে হোয়াট দি কম্পিউটার ডাজ, বাট কম্পিউটার অর্গানাইজেশন ডেসক্রাইবস হাউ দ্য কম্পিউটার ডাজ, অর্থাৎ কম্পিউটার কি করছে বা কি করবে সেটি কম্পিউটার আর্কিটেকচারে আমরা বর্ণনা করে থাকি, কিন্তু কম্পিউটার অর্গানাইজেশন আমরা বলি ওই কাজটি বা ওই বিষয়গুলো কম্পিউটার কিভাবে করবে, হাউ দ্য কম্পিউটার ডাজ। তো এখানে আমরা লক্ষ্য করছি যে computer architecture is concerned with the structure and behavior of computer system as seen by the user, but computer organization is concerned with the way the hardware components operate and the way they are connected together to form computer systems. এরপরে আসছে যে it describes, অর্থাৎ computer architecture describes what the computer does. So knowing about the architecture, যখন আমরা আর্কিটেকচার সম্পর্কে জানতে চাই তখন বেসিক্যালি আমরা আসলে জানি যে what functionalities will the system display, কি কি ফাংশনালিটি সিস্টেম ডিসপ্লে করবে, আমরা এই সিস্টেম থেকে কি কি আশা করতে পারি বা এই সিস্টেম কি কি করবে সেটি আমরা মূলত কম্পিউটার আর্কিটেকচার স্টাডি করে জানতে পারি। বাট যখন আমরা কম্পিউটার অর্গানাইজেশনের কথা বলি, সো কম্পিউটার আর্কিটেকচারের ক্ষেত্রে বলছি হোয়াট দি কম্পিউটার ডাজ, বাট যখন আমরা কম্পিউটার অর্গানাইজেশনের কথা বলি তখন বলি হাউ দ্য কম্পিউটার ডাজ। সো কম্পিউটার অর্গানাইজেশন টেলস হাউ এক্স্যাক্টলি অল ইউনিটস ইন দ্য সিস্টেম হ্যাভ বিন অ্যারেঞ্জড, কিভাবে সিস্টেমের বিভিন্ন কম্পোনেন্টসগুলো অ্যারেঞ্জ করা হয়েছে, রাখা হয়েছে, কিভাবে তারা ইন্টারকানেক্টেড হয়েছে টু হেল্প রিয়েলাইজ দি আর্কিটেকচারাল গোলস the system claims to have achieved. অর্থাৎ কম্পিউটার আর্কিটেকচার ডিজাইনের সময় আমরা দাবি করছি যে এই কাজগুলো বা এই ফাংশনালিটিসগুলো আমার সিস্টেমের সাহায্যে পারফর্ম করা সম্ভব। সো সেই আর্কিটেকচারাল গোলসগুলো, দ্যাট মিনস আমরা বলেছিলাম যে যে কোনো সিস্টেম, কম্পিউটার সিস্টেম ড্র যখন করি বা আর্কিটেকচার ড্র করি তখন আমরা সেখানে ফাংশনাল গোলস মেনশন করে দিই, কিংবা পারফরমেন্স গোল এবং কস্ট গোলসগুলো আমরা মেনশন করি। সো এই যে বিভিন্ন আর্কিটেকচারাল গোলসগুলো রয়েছে, আমরা দাবি করছি বা একজন আর্কিটেক্ট দাবি করছে যে তার ডিজাইন করা আর্কিটেকচার অনুযায়ী যদি আমরা কম্পিউটার বানাই তাহলে এই গোলসগুলো পূরণ হবে। সো এই গোলগুলোকে রিয়েলাইজ করার জন্য, বাস্তবায়ন করার জন্য কিভাবে কম্পিউটার সিস্টেমের সকল সিস্টেমসগুলো বা সকল ইউনিটসগুলো এক্স্যাক্টলি কানেক্টেড বা ইন্টার রিলেটেড বা ইন্টার কানেক্টেড, ইন্টার অ্যারেঞ্জড, সো সেই বিষয়গুলো আমরা ডিসক্রাইব করি কম্পিউটার অর্গানাইজেশন। আশা করি কম্পিউটার অর্গানাইজেশন এবং কম্পিউটার আর্কিটেকচারের মধ্যে মোটামুটি পার্থক্য বোঝা গেছে। সো আমরা যদি খুব সংক্ষেপে বলি, কম্পিউটার অর্গানাইজেশন ইজ রিয়েলাইজেশন অফ হোয়াট ইজ স্পেসিফাইড বাই দি কম্পিউটার আর্কিটেকচার। কম্পিউটার আর্কিটেকচারের যে সকল বিষয়গুলো স্পেসিফিকেশন করা হয়েছিল, স্পেসিফাই করা হয়েছিল, বলা হয়েছিল, সেগুলোকে বাস্তবায়িত করাই হচ্ছে কম্পিউটার অর্গানাইজেশন। তার মানে একটা ডিজাইন হচ্ছে আর্কিটেকচার, সেটিকে যখন পার্টিকুলার টেকনোলজিস দিয়ে, পার্টিকুলার র্যাম, পার্টিকুলার মাইক্রোপ্রসেসর কিংবা হার্ড ডিস্ক ব্যবহার করে আপনি ইমপ্লিমেন্ট করছেন, তখন সেটি হচ্ছে পার্টিকুলার organization. So computer architecture deals with giving operational attributes of the computer or processor to be specific. So computer organization is a realization of what is specified by the computer architecture. So computer architecture যা বলা থাকে সেগুলোকে আমরা যখন বাস্তবায়ন করি, বাস্তবে প্রয়োগ করি, পার্টিকুলার টেকনোলজিসের র্যাম, পার্টিকুলার টেকনোলজিসের প্রসেসর ব্যবহার করে, তখন সেটি হয়ে যায় কম্পিউটার অর্গানাইজেশন। সো computer organization deals with how operational attributes are linked together to meet the requirements specified by computer architecture. So আমরা কম্পিউটার আর্কিটেকচার এবং অর্গানাইজেশন এই সাবজেক্টে আমরা তো স্টাডি করছি, বাট হোয়াই শুড ইউ স্টাডি কম্পিউটার আর্কিটেকচার অ্যান্ড অর্গানাইজেশন? কেন আপনি কম্পিউটার আর্কিটেকচার, কম্পিউটার অর্গানাইজেশন স্টাডি করবেন? সো এখানে কয়েকটি বিষয় বলা হচ্ছে যে আন্ডারস্ট্যান্ড হায়ার কম্পিউটারস আর গোয়িং। সো ফিউচার ক্যাপাবিলিটিস ড্রাইভ দি কম্পিউটিং ওয়ার্ল্ড, রিয়েল ওয়ার্ল্ড ইম্প্যাক্ট, নো কম্পিউটার আর্কিটেকচার, নো কম্পিউটার্স। আমাদের বর্তমান যুগে সুপার কম্পিউটার আমরা দেখতে পাচ্ছি বেশ ক্ষমতা সম্পন্ন, বাট একটা সময়কার আমরা যদি একদম শুরুর দিকের কথা ভাবি, 1980-র দশকের বা 1970-র দশক, 75 সালে তো 71 সালে তো মাইক্রোপ্রসেসর আসলো। তো মাইক্রোপ্রসেসর আসার পরে আমাদের যে কম্পিউটার ডিজাইন করা হলো সেটির কার্যক্ষমতা বা তখনকার সুপার কম্পিউটারের কার্যক্ষমতা যেমন ছিল, আপনার হাতে যে এখন একটা স্মার্টফোন রয়েছে সেটির কার্যক্ষমতা মাচ বেটার দ্যান দ্য সুপার কম্পিউটার অফ দ্যাট টাইম। সেই সময়কার সুপার কম্পিউটারের চেয়ে আপনার হাতে এখন যে স্মার্টফোনটি রয়েছে সেটির কার্যক্ষমতা কিন্তু অনেক বেশি। সো এই যে কম্পিউটারসগুলো রিভলিউশন ঘটছে, যে এক সময়কার সুপার কম্পিউটার অর্থাৎ এক সময়কার চরম ক্ষমতা সম্পন্ন কম্পিউটারটা এখন আপনার হাতের মুঠোয়, এবং সেটি এখন সবচেয়ে লোয়েস্ট কম্পিউটার হিসেবে বিবেচিত হচ্ছে। এখনকার সুপার কম্পিউটার আপনি ভাবছেন অনেক শক্তিশালী, হয়তো আজ থেকে 15 বছর 20 বছর পরে এখনকার সুপার কম্পিউটার হবে তখনকার মাইক্রো কম্পিউটারের কার্যক্ষমতার সমান। তো এই যে কম্পিউটারস আর রিভলভিং অ্যান্ড কম্পিউটারের ফিউচার ক্যাপাবিলিটিসগুলো কিন্তু পুরো পৃথিবীকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সো হোয়াট উইল বি দ্য capabilities বা future capabilities of the computers? So where computers are going, কম্পিউটারসগুলো যাচ্ছে কোথায়, মানে ক্ষমতার দিক থেকে বা
কার্যক্ষমতার দিক থেকে সেগুলো আগামী দিনগুলোতে, আগামী সময়গুলোতে কোথায় গিয়ে দাঁড়াবে সেটি বুঝতে গেলে আপনাকে কিন্তু কম্পিউটার আর্কিটেকচার সম্পর্কে ধারণা থাকা লাগবে। এবং বলা হচ্ছে যে হাই লেভেল ডিজাইন কনসেপ্টস। সো আমরা কম্পিউটার ইউজার হব না কম্পিউটার ইঞ্জিনিয়ার হব, সেটি কিন্তু একটা পার্থক্য গড়ে দেয় এই কম্পিউটার আর্কিটেকচার সাবজেক্ট। যদি আপনি কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চান, কম্পিউটার আর্কিটেক্ট হতে চান, তাহলে আপনাকে ডিজাইন শিখতে হবে, কম্পিউটার ডিজাইন করা, মাইক্রোপ্রসেসর ডিজাইন করা, র্যাম ডিজাইন করা, হাউ এফিশিয়েন্টলি দে ক্যান হ্যান্ডেল ডেটা। সো এই যে মাইক্রোপ্রসেসর ডিজাইন করতে চান, কম্পিউটিং সিস্টেম, নতুন নতুন ইলেকট্রনিক সিস্টেম বা কম্পিউটিং সিস্টেম আপনি ডিজাইন করতে চান, এমবেডেড সিস্টেম ডিজাইন করতে চান, সেক্ষেত্রে এই ডিজাইন কনসেপ্টসগুলো আপনাকে বুঝতে হবে। এবং সেটি আমরা একদম শুরুর নলেজটি আমরা পাই কম্পিউটার আর্কিটেকচার এবং অর্গানাইজেশন কোর্সটি স্টাডি করে। সো আন্ডারস্ট্যান্ড হাই লেভেল ডিজাইন কনসেপ্টস, সেটি। এরপরে আসছে কম্পিউটার পারফরমেন্সগুলো আমরা বুঝতে চাইলে আমাদেরকে কম্পিউটার আর্কিটেকচার কোর্সটি পড়তে হবে। এরপরে আসছে যে যদি আপনি ইন্টেল, এএমডি, আইবিএম, এআরএম, মটোরোলা, সান, অরাকল, এনভিডিয়া, স্যামসাং বিভিন্ন যে হার্ডওয়্যার জবগুলো রয়েছে সেখানে মাইক্রো প্রোগ্রামার হিসেবে কিংবা হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে, সেগুলোর ক্ষেত্রে অর্থাৎ ডিজাইন লেভেলের হার্ডওয়্যার জব কিংবা রিসার্চ লেভেলের হার্ডওয়্যার জব পেতে গেলে আপনাকে কম্পিউটার আর্কিটেকচার অ্যান্ড অর্গানাইজেশন পড়তে হবে। একইভাবে সফটওয়্যার জবগুলো, যেগুলো ডিজাইন লেভেলের সফটওয়্যার জব কিংবা রিসার্চ লেভেলের সফটওয়্যার জবগুলো পেতে গেলেও আপনাকে হার্ডওয়্যারের নলেজ লাগবে, বিকজ বেস্ট সফটওয়্যার ডিজাইনার্স অবশ্যই হার্ডওয়্যারকে বোঝে। এবং যদি আপনি ফার্স্ট সফটওয়্যার, মানে যে সফটওয়্যারগুলো হার্ডওয়্যারে খুব এফিসিয়েন্টলি রান হবে, এরকম ফার্স্ট সফটওয়্যারগুলো যদি আপনি লিখতে চান, তাহলে কিন্তু আপনাকে হার্ডওয়্যারের জ্ঞানটি লাগবে। সো অল স্টুডেন্টস অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, সো আপনি যদি বেসিক কম্পিউটার সায়েন্সের, মানে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হন কিংবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট হন, এবং আমরা বাংলাদেশে এখন যে পড়াই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সো বোথ আমরা সায়েন্স ফিল্ড এবং বোথ ইঞ্জিনিয়ারিং ফিল্ড দুটোই যেহেতু আমাদেরকে কারিকুলামে কাভার করতে হয়, সো অ্যাজ স্টুডেন্ট অফ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইউ শুড অ্যাকোয়ার সাম আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন অফ এ কম্পিউটার সিস্টেমস functional components, their characteristics, their performance, and their interactions. So there are practical implications. The student needs to understand computer architecture in order to structure a program so that it runs more efficiently on real machines. So আমরা বলছি যে হ্যাঁ আমি জাভা প্রোগ্রামার হব, আমার হার্ডওয়্যারের নলেজ একদম দরকার নেই, এটা খুবই ভুল কথা। স্টুডেন্টস অবশ্যই যারা খুব চমৎকার সফটওয়্যার লিখতে চায়, তাদের সফটওয়্যারগুলো তো অবশ্যই তাদের রিয়েল মেশিনে রান হবে। সো যাতে সেটি মোর এফিশিয়েন্টলি রান হয়, মোর এফিশিয়েন্টলি রান হতে পারে, সেটি যদি সেরকম ফরম্যাটে যদি প্রোগ্রামকে স্ট্রাকচার দিতে চান, তাহলে কিন্তু আপনার কম্পিউটার আর্কিটেকচার জানতে হবে, বুঝতে হবে। ইন সিলেক্টিং এ সিস্টেম টু ইউজ, দে শুড বি এবল টু আন্ডারস্ট্যান্ড দি ট্রেড অফ অ্যামং ভেরিয়াস কম্পোনেন্টস, যেমন সিপিইউ, ক্লক স্পিড, মেমোরি সাইজ, এগুলোর সাথে প্রোগ্রামের এক্সিকিউশনের সময় কিন্তু নির্ভর করে। সো সেগুলো না জানা থাকলে কিন্তু আপনি এফিশিয়েন্টলি আপনার সিস্টেম বা আপনার প্রোগ্রাম ডিজাইন করতে পারবেন না। সো করছেন পোর্টেবল ভার্সন আমরা বলতে পারি সেটিকে। So a computer is a sophisticated electronic calculating machine that accepts input information, processes the information according to a list of internally stored instructions, and produces the resulting output information. লক্ষ্য করবেন যদি আমরা সিম্পলি বলি, so simply put, a computer is a sophisticated electronic calculating machine যেটি ইনপুট ইনফরমেশন অ্যাকসেপ্ট করে, সেই ইনফরমেশনগুলোকে প্রসেস করে তাকে আগে থেকে দিয়ে রাখা ইনস্ট্রাকশনসের উপরে, এবং রেজাল্ট হিসেবে যে আউটপুট ইনফরমেশন সেগুলো সে প্রদর্শন করে বা প্রডিউস করে। সো একটা কম্পিউটারের আমরা তিনটা অংশ, সেটি ইনফরমেশন বা ইনপুট ইনফরমেশন অ্যাকসেপ্ট করবে, সেই ইনফরমেশনগুলোকে প্রসেস করবে অ্যাকর্ডিং টু এ লিস্ট অফ ইন্টারনালি স্টোরড ইনস্ট্রাকশনস, অভ্যন্তরীণভাবে সংরক্ষিত নির্দেশনা অনুসারে সেই ইনফরমেশনগুলোকে প্রসেস করবে, এবং এই প্রসেস করার ফলে তৈরি হওয়া আউটপুট ইনফরমেশনগুলোকে সে প্রডিউস করবে। সো অ্যাকসেপ্টস, প্রসেস অ্যান্ড প্রডিউস, তিনটি ফেজের কথা বলা হচ্ছে এমন একটি মেশিন, এ কম্পিউটার। সো what are the functions performed by a computer? The functions performed by a computer are, number one, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, accepting information to be processed as input, storing a list of instructions to process the information, processing the information according to the list of instructions, providing the results of the processing as output.
আমরা একটা কম্পিউটারের ক্ষেত্রে 3টি কথা বলছি, সেটি ইনফরমেশন বা ইনপুট ইনফরমেশন অ্যাকসেপ্ট করবে, ইনফরমেশনগুলোকে প্রসেস করবে এবং আউটপুট ইনফরমেশন বা রেজাল্টিং আউটপুট ইনফরমেশন সে প্রডিউস করবে। তো এই যে আউটপুট প্রডিউস করা, ইনপুট অ্যাকসেপ্ট করা, ইনপুটকে প্রসেস করা এবং আউটপুট প্রডিউস করা, এই যে 3টা কাজ, ইনপুট অ্যাকসেপ্ট করা, ইনপুটকে প্রসেস করা, আউটপুটকে প্রডিউস করা, এই 3টা কাজ করতে গেলে এই যে প্রসেসিং ফেজ, ইনপুট ইনফরমেশনকে যে প্রসেস করবে, প্রসেস করতে আমি বলছি অ্যাকর্ডিং টু এ লিস্ট অফ ইন্টারনালি স্টোরড ইনস্ট্রাকশনস, আগে থেকে সংরক্ষিত ইনস্ট্রাকশনস অনুযায়ী ইনফরমেশনগুলোকে প্রসেস করবে। তাইলে এই ইনস্ট্রাকশনসগুলোকে আগে থেকে অবশ্যই স্টোর করতে হবে। তাহলে এই স্টোর করার কাজটিও কম্পিউটারের কাজের মধ্যেই পড়ে। আবার ইনফরমেশন ইনপুট নেওয়া, সেই ইনপুট ইনফরমেশনটাকে, অর্থাৎ ইনফরমেশন যখন আমি দিচ্ছি সেটিকে ইনপুট হিসাবে অ্যাকসেপ্ট করা, সেটিও কিন্তু কম্পিউটারের কাজের মধ্যেই পড়ে। আবার যখন আউটপুট প্রডিউস করছি, সো এই যে প্রসেসিংয়ের যে ফলাফল সেটিকে আউটপুট হিসেবে প্রদান করার কাজটিও করে থাকে কম্পিউটার। এই জন্য বলা হচ্ছে প্রোভাইডিং দি রেজাল্টস অফ দি প্রসেসিং অ্যাজ আউটপুট। এই যে প্রসেসিং হচ্ছে, প্রসেসিংয়ের ফলাফলটিকে আউটপুট হিসেবে প্রোভাইড করা, বা যে ইনফরমেশনটাকে প্রসেস করা হচ্ছে সেটিকে ইনপুট হিসাবে অ্যাকসেপ্ট করা, এবং যাতে কিনা ইনফরমেশনগুলোকে প্রসেস করা যায় সেজন্য ইনস্ট্রাকশনসগুলো আমি যে দিব সেগুলো অবশ্যই কম্পিউটারে স্টোর করে রাখতে হবে। সো স্টোরিংটা একটা ফাংশন পারফর্ম বাই এ কম্পিউটার। সো অ্যাকসেপ্টিং ইনফরমেশন টু বি প্রসেসড, যে ইনফরমেশন প্রসেস করতে হবে সেই ইনফরমেশনকে অ্যাকসেপ্ট করা, কীভাবে অ্যাকসেপ্ট করবে? ইনপুট হিসাবে। অর্থাৎ ইনপুট হিসাবে ইনফরমেশন অ্যাকসেপ্ট করা, a list of instructions স্টোর করা। কেন এই ইনস্ট্রাকশন আমি দিচ্ছি? টু প্রসেস দ্য ইনফরমেশন। এরপর সেই ইনফরমেশনগুলোকে আমরা যদি বলি যে প্রসেসিং দি ইনফরমেশন, যে ইনফরমেশন আমি ইনপুট হিসাবে দিলাম সেই ইনফরমেশনগুলোকে প্রসেস করা কিভাবে? অ্যাকর্ডিং টু দি লিস্ট অফ ইনস্ট্রাকশনস, যে সকল ইনস্ট্রাকশন দিয়েছি সেই ইনস্ট্রাকশনের ভিত্তিতে। Providing the results of the processing as output, প্রসেসিং এর ফলাফলকে আউটপুট হিসেবে প্রদান করা। লক্ষ্য করবেন কম্পিউটার হচ্ছে একটা sophisticated electronic calculating machine that accepts input information, processes the information according to a list of internally stored instructions and produces the resulting output information। এবং কম্পিউটার অনেক কাজ করে, সেই কাজকে আমরা মূলত 4টা ভাগে বিভক্ত করে ডেসক্রাইব করেছি যে হোয়াট আর দি ফাংশনস পারফর্মড বাই এ কম্পিউটার। নাও হোয়াট আর দি ফাংশনাল ইউনিটস অফ এ কম্পিউটার, কম্পিউটারের ফাংশনাল ইউনিটগুলো কি কি? এই ফাংশনাল ইউনিটসগুলো মানে এই যে 4টি ফাংশনস রয়েছে সেই 4টি ফাংশন পারফর্ম করার জন্য কি কি উপাদান প্রয়োজন সেগুলো নিয়ে মূলত আমাদের স্টাডিটাই হচ্ছে কম্পিউটার architecture. So what is computer architecture? Computer architecture is a specification detailing how a set of software and hardware technology standards interact to form a computer system or platform. In short, computer architecture refers to how a computer system is designed and what technologies it is compatible with. So এখানে কম্পিউটার ডেফিনেশন, কম্পিউটার আর্কিটেকচারের ডেফিনেশনে আমরা বলছি যে কম্পিউটার আর্কিটেকচার হচ্ছে একটা স্পেসিফিকেশন ডিটেইলিং, অর্থাৎ বিস্তারিত বিবরণ, যেখানে আমরা বলে থাকি যে কিভাবে হাউ এ সেট আপ সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার টেকনোলজি স্ট্যান্ডার্ডস ইন্টারাক্ট, কিভাবে একটি নির্দিষ্ট সফটওয়্যার বা নির্দিষ্ট সেট অফ সফটওয়্যার বা নির্দিষ্ট হার্ডওয়্যার অথবা নির্দিষ্ট সেট অফ হার্ডওয়্যার টেকনোলজি কিভাবে ইন্টারাক্ট করে, পারস্পরিকভাবে যোগাযোগ স্থাপন করে টু ফর্ম এ কম্পিউটার সিস্টেম। একটি কম্পিউটার সিস্টেম তৈরির জন্য কিভাবে সেট অফ সফটওয়্যার এবং সেট অফ হার্ডওয়্যার পারস্পরিকভাবে ইন্টারাক্ট করে সেটির স্পেসিফিকেশন ডিটেলিংই হচ্ছে কম্পিউটার আর্কিটেকচার। বা আমরা সংক্ষেপে যদি বলতে চাই, কম্পিউটার আর্কিটেকচার বলতে বোঝায় কিভাবে একটি কম্পিউটার সিস্টেম ডিজাইন করা হয়েছে, হাউ এ কম্পিউটার সিস্টেম ইজ ডিজাইনড অ্যান্ড হোয়াট টেকনোলজিস ইজ কম্পেটেবল উইথ, কোন কোন টেকনোলজিসের সাথে এটি মানানসই বা কোন কোন টেকনোলজিস এখানে রান করানো যাবে। সো কম্পিউটার আর্কিটেকচার ইজ দি আর্ট অফ ডিটারমাইনিং দ্য নিডস অফ দি ইউজার অফ এ স্ট্রাকচার and then designing to meet those needs as effectively as possible within economic and technological constraints. এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে
computer architecture is the art of determining the needs of the user. So আমরা যখন একটা কম্পিউটার ডিজাইন করি অ্যাজ অ্যান আর্কিটেক্ট বা একটা বাড়ি ডিজাইনের কথা যদি আমরা বলি, সেখানে আমরা প্রথমে অ্যাসেস করি ইউজারের চাহিদাটা কি, মানে ওই বাড়িটিতে যে বসবাস করবে তার কি চাহিদা, তার কি খোলামেলা বড় সড়ো বারান্দা চাই নাকি ছোট্ট বারান্দাতেই তার কাজ হবে, বারান্দাটা সে দক্ষিণের মানে দক্ষিণা বাতাস সে অনুভব করতে চায় কিনা ব্যালকনিতে বসে, সে হয়তো খুব সকালে সূর্য উদয় দেখতে চায় ব্যালকনিতে বসে, সেক্ষেত্রে আপনার ডিজাইনটা করতে হবে পূর্ব দিকে ব্যালকনি রেখে। তার মানে আপনার ডিজাইনটা নির্ভর করছে ইউজারের নিডসের উপরে। সো হোয়াট আর দ্য নিডস অফ দ্য ইউজার, এবং এই নিডগুলোকে এখন পূরণ করার জন্য আপনাকে ডিজাইন করতে হবে যেন কিনা এই নিডসগুলো, প্রয়োজনীয়তাগুলো ইফেক্টিভলি অ্যাজ পসিবল, যতটা সুচারুভাবে প্রতিপালন করা সম্ভব। বাট মাথায় রাখতে হবে ইকোনমিক কনস্ট্রেন্টসগুলো, মানে আর্থিক সীমাবদ্ধতা এবং কারিগরি সীমাবদ্ধতা সমূহ, ইকোনমিক অ্যান্ড টেকনোলজিক্যাল কনস্ট্রেন্টস। কারণ প্রযুক্তিগত সীমাবদ্ধতা থাকে যখন আমরা কম্পিউটার বানাতে চাই। যেমন একজন চাইলো যে হ্যাঁ তার অনেক র্যাম লাগবে, মানে সে অনেক প্রোগ্রাম একসাথে রান করিয়ে রেখে দিতে চায়, বাট চাইলেই আমি আমার সিস্টেম ডিজাইনে দেখা গেল হয়তো 8 গিগাবাইটের বেশি র্যাম ব্যবহার করতে পারছি না। এটাকে আমরা বলছি টেকনোলজিক্যাল কনস্ট্রেন্টস। যে অ্যাড্রেসিং স্কিম হয়তো সর্বোচ্চ 8 গিগাবাইট অ্যাকসেপ্ট করবে। সো সেখানে আমি 16 গিগাবাইটের ডিজাইন বা 32 গিগাবাইট কিংবা 64 গিগাবাইটের র্যাম দিয়ে আমি যদি কোনো সিস্টেম ডিজাইন করি, তাতে আসলে লাভের লাভ কিছুই হবে না, বাকি র্যামগুলো অব্যবহৃত বা আনঅ্যাড্রেসড অবস্থায় থেকে যাবে। তো এরকম বিভিন্ন প্রযুক্তিগত সীমাবদ্ধতার কথা মাথায় রেখে বা আর্থিক সীমাবদ্ধতার কথা মাথায় রেখে ওই ইউজারের নিডসগুলোকে যতটা ইফেক্টিভলি সম্ভব ইমপ্লিমেন্ট করা এবং সেটির জন্য ডিজাইনিং করাটাই হচ্ছে কম্পিউটার আর্কিটেকচার। সো হোয়াট ইজ কম্পিউটার আর্কিটেকচার? Computer architecture is the art of determining the needs of the user of a structure and then designing to meet those needs as effectively as possible within economic and technological constraints. কম্পিউটার অর্গানাইজেশন বলতে কি বোঝায়? হোয়াট ইজ কম্পিউটার অর্গানাইজেশন? কম্পিউটার অর্গানাইজেশন refers to the operational units and their interconnections that realize or recognize the specifications of computer architecture. It is ডেফিনেশনটিতে খুব সুন্দর করে মূলত বলা হয়েছে যে কম্পিউটার আর্কিটেকচার হচ্ছে একটা স্পেসিফিকেশন ডিটেইলিং, আর সেই স্পেসিফিকেশন ডিটেইলিংটাকে যখন বাস্তবায়ন করতে যাবেন তখন যে সকল অপারেশনাল ইউনিটসগুলো রয়েছে এবং তাদের ইন্টারকানেকশনস রয়েছে সেটিকে সামগ্রিকভাবে বলা হয় কম্পিউটার organization. Computer organization refers to the level of abstraction above the digital logic level but below the operating system level. এখানে খুব সুন্দর করে একটি পার্থক্য দেখানো হয়েছে কম্পিউটার আর্কিটেকচার এবং কম্পিউটার অর্গানাইজেশনের পার্থক্য। আমরা গত ক্লাসে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। সো কেন কম্পিউটার আর্কিটেকচার এবং অর্গানাইজেশন স্টাডি করা হয় সেটিও আমরা আলোচনা করেছিলাম। আমরা বলেছিলাম যে understand how computers are going, understand high level design concepts, understand computer performance, get a hardware job, get a software job. সো আমরা কিছু বেসিক ডিসকাশনের দিকে যাব। সেখানে আমরা এখন দেখব যে what are the functional units of computer. নাও আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে সেখানে আইও, মেমোরি এবং প্রসেসর তিনটি ব্লক এখানে দেখানো হয়েছে। সো আমরা বলছি যে যখন আমাদের প্রসেসিং প্রয়োজন হচ্ছে প্রসেসরের মাধ্যমে, সেই প্রসেসিংয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অ্যারিথমেটিক লজিক ইউনিট এবং কন্ট্রোল ইউনিটের দুটো সাব ব্লক এখানে আমরা দেখতে পাচ্ছি। অ্যারিথমেটিক লজিক ইউনিট বা ALU এবং কন্ট্রোল ইউনিট, এই দুটো সাব ব্লক এবং সম্পূর্ণটা হলো আমরা বলছি কন্ট্রোল ইউনিট। সো এটাকে আমরা প্রসেসিং ইউনিট বলতে পারি। সো সামগ্রিকভাবে এটা হলো প্রসেসিং ইউনিট বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ। এই ইউনিটের দুটো সাব ব্লক হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট এবং কন্ট্রোল ইউনিট। এখানে আমরা দেখতে পাচ্ছি মেমোরি একটা ব্লক হিসেবে দেখানো হয়েছে। এই মেমোরি প্রয়োজন কেন? টু স্টোর ইনফরমেশন দুই ক্যাটাগরির হতে পারে, কিছু ইনস্ট্রাকশনস, কিছু ডেটা। তো এই ইনস্ট্রাকশনস এবং ডেটাকে স্টোর করার জন্য আমার মেমোরির প্রয়োজন আছে। আবার আপনি দেখেন কিবোর্ড এবং মাউস প্রয়োজন হবে, যেহেতু আপনি
ইনস্ট্রাকশনস কিংবা ডেটা সেগুলো মেমোরিতে রাখার জন্য তো বাইরে থেকে আপনাকে ইনপুট দিতে হবে। সো ইনফরমেশন কম্পিউটার যে অ্যাকসেপ্ট করবে সেই অ্যাকসেপ্টেন্সের জন্য ইনপুট ইউনিটের মাধ্যমে আপনাকে ইনপুট দিতে হবে। একইভাবে প্রসেসিংয়ের পরে যে ফলাফল রয়েছে সেটি আউটপুট হিসেবে প্রদর্শনের জন্য আউটপুট ইউনিট প্রয়োজন আছে। সো সেই আউটপুট হতে পারে মনিটরে দেখানো, সেই আউটপুট হতে পারে প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করে বের করে দেওয়া। তো যেটি হোক, আমাদের কম্পিউটারের মূল উদ্দেশ্য হলো তাকে আমি কিছু ইনপুট দিব, সে সেগুলোকে স্টোর করবে, প্রসেস করবে এবং আউটপুট দেখাবে। স্বাভাবিকভাবেই ইনপুট নেওয়ার জন্য ইনপুট ইউনিট লাগবে, রাখার জন্য মেমোরি ইউনিট লাগবে, প্রসেসিং করার জন্য প্রসেসিং ইউনিট লাগবে, সেটিতে অ্যারিথমেটিক এবং লজিক্যাল অপারেশন পারফর্ম করার জন্য অ্যারিথমেটিক লজিক ইউনিট লাগবে। এই অ্যারিথমেটিক লজিক ইউনিটের মধ্যে বিভিন্ন ধরনের কন্ট্রোল সিগন্যাল জেনারেট করা, সেই প্রসেসিংটাকে কন্ট্রোল করার জন্য কন্ট্রোল ইউনিটের বিভিন্ন সিগন্যাল জেনারেশন প্রয়োজন। সেজন্য কন্ট্রোল ইউনিট মানে এই যে ইনপুট, এই আউটপুট এবং প্রসেসিং সেগুলোর সমন্বয়টা করে থাকে আসলে কন্ট্রোল ইউনিট। সে কারণে আমাদের কন্ট্রোল সাব ইউনিট বা কন্ট্রোল ইউনিটের প্রয়োজন হবে। তো স্বাভাবিকভাবে আমরা বুঝতেই পারছি যে আমাদের আইও যেটা মেমোরি অংশ বা প্রসেসিং অংশ, এই যে তিনটা অংশ আমরা এখানে কিন্তু কোনো কানেকশন দেখাইনি, আমরা জাস্ট ফাংশনাল ইউনিটসগুলো দেখিয়েছি। আমরা এখানে দেখেন যে ইনপুট ইউনিট কি করবে, আউটপুট ইউনিট কি করবে, কন্ট্রোল ইউনিট কি কাজ করবে, অ্যারিথমেটিক লজিক ইউনিট কি কাজ করবে, মেমোরি কি কাজ করবে, সেটি কিন্তু এখানে ভাগ ভাগ করে ব্যাখ্যা করা হয়েছে। লক্ষ্য করবেন কি লেখা আছে, ইনপুট ইউনিট অ্যাকসেপ্টস ইনফরমেশন। ইনপুট ইউনিট ইনফরমেশন অ্যাকসেপ্ট করবে ফ্রম হিউম্যান অপারেটরস, ফ্রম ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইসেস অথবা অন্য কম্পিউটার থেকে। অর্থাৎ ইনফরমেশন যে ইনপুট নেওয়া হচ্ছে সেটা হতে পারে আপনি একজন হিউম্যান অপারেটর, তার মাধ্যমে কম্পিউটার কিবোর্ড বা মাউসের সাহায্যে আপনি ইনপুট দিতে পারেন, অথবা অন্য কোনো ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস থেকে ইনপুট আসতে পারে, অথবা অন্য কোনো কম্পিউটার থেকেও আপনি কম্পিউটারে ইনপুট দিতে পারেন। সো ইনপুট ইউনিট মূলত ইনফরমেশন অ্যাকসেপ্ট করবে, সেই ইনফরমেশন জেনারেশন যে কোনো জায়গা থেকে হতে পারে, হিউম্যান অপারেটর থেকে হতে পারে, অন্য কোনো ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস থেকে হতে পারে, কোনো কম্পিউটার থেকে। আউটপুট ইউনিট কি করবে, এই যে প্রসেসিং করার পরে যে রেজাল্ট আসবে সেই রেজাল্টটা আউটপুট ইউনিট সেন্ডস রেজাল্টস অফ প্রসেসিং এর ফলাফলটিকে আউটপুট ইউনিট সেন্ড করবে, সেটা মনিটরের ডিসপ্লের জন্য পাঠাতে পারে অথবা প্রিন্টারের কাছে প্রিন্টিং এর জন্য পাঠাতে পারে। মেমোরি ইউনিট কি করবে, ইনফরমেশন স্টোর করবে, অর্থাৎ ইনস্ট্রাকশনস এবং ডেটা। অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট বা এএলইউ কি করবে, arithmetic and logic unit performs the desired operation on the input information as determined by instructions in the memory. মেমোরিতে যে ইনস্ট্রাকশন রেখেছেন বা আগে থেকে যে ইনস্ট্রাকশনস তাকে দিয়েছেন সেই ইনস্ট্রাকশনসের উপর ভিত্তি করে প্রয়োজনীয় অপারেশন সেই ইনপুট ইনফরমেশনের উপরে পারফর্ম করবে। কন্ট্রোল ইউনিট বিভিন্ন কাজগুলোর মধ্যে সমন্বয় সাধন করবে। আপনি যে ইনপুট দিচ্ছেন, যে প্রসেসিংটা করার জন্য ইনস্ট্রাকশনস দিয়েছেন এবং আউটপুট যে প্রদর্শন করা হবে মনিটরে কিংবা প্রিন্টারে, এই যে ইনপুট আউটপুট কিংবা প্রসেসিং, এই যে বিভিন্ন কাজগুলো সেগুলোর সাথে সমন্বয়, সেগুলোর মধ্যে সমন্বয় বা কোঅর্ডিনেশনের কাজটি করে থাকে কন্ট্রোল ইউনিট। সো কন্ট্রোল ইউনিট কোঅর্ডিনেটস ভেরিয়াস অ্যাকশনস লাইক ইনপুট, আউটপুট অ্যান্ড প্রসেসিং। সো আমরা দেখি এখানে যে ইনফরমেশন ইন এ কম্পিউটারের মধ্যে ইনফরমেশনকে আমরা দুটো ক্যাটাগরিতে বলছি, একটা হলো ইনস্ট্রাকশনস, আরেকটি হচ্ছে ডেটা। সো ইনস্ট্রাকশন কি কাজ করে, ইনস্ট্রাকশনস স্পেসিফাই কমান্ডস। মূলত ইনস্ট্রাকশনসের মাধ্যমে আমি কমান্ড নির্দিষ্ট করে দিই যে কি করতে হবে, আসলে কম্পিউটারের মধ্যে ইনফরমেশন কিভাবে ট্রান্সফার হবে, বা কম্পিউটার এবং আইও ডিভাইসের মধ্যে কিভাবে ইনফরমেশন ট্রান্সফার হবে, যে অ্যারিথমেটিক এবং লজিক্যাল অপারেশনসগুলো পারফর্ম করতে হবে, সেই পারফর্মগুলো কোন অ্যারিথমেটিক অপারেশন বা কোন লজিক্যাল অপারেশন পারফর্ম করতে হবে সেগুলো বলে দিই আমরা মূলত ইনস্ট্রাকশনসের মাধ্যমে। তাই বলা হচ্ছে যে ইনস্ট্রাকশনস স্পেসিফাই কমান্ডস টু ট্রান্সফার ইনফরমেশন উইদিন এ কম্পিউটার, অথবা ট্রান্সফার অফ ইনফরমেশন বিটুইন দি কম্পিউটার অ্যান্ড আইও ডিভাইস, অথবা পারফর্ম অ্যারিথমেটিক অ্যান্ড লজিক অপারেশনস। সো অ্যারিথমেটিক অপারেশনস কোনগুলো, যোগ বিয়োগ গুণ ভাগ। লজিক অপারেশনস কি, লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল not, logical or operation, logical NAND operation, logical exclusive or operation. So logical and, logical or, logical not operation সেগুলো পারফর্ম করা, সেটি কিন্তু আমি যদি বলতে চাই তাহলে আমাকে ইনস্ট্রাকশনসের মাধ্যমেই মূলত সেটি স্পেসিফাই করে দিতে হবে। এখন ইনফরমেশন ট্রান্সফার করা
উইদিন এ কম্পিউটারের মধ্যেই ইনফরমেশন ট্রান্সফার করা, সেটা কম্পিউটারের মধ্যে বলতে কম্পিউটারের মেমোরি অংশ থেকে অ্যারিথমেটিক লজিক ইউনিটে, বা অ্যারিথমেটিক লজিক ইউনিট থেকে সেটি আবার ক্যাশ মেমোরিতে, বা ক্যাশ মেমোরি থেকে আবার সেটি মেমোরিতে। এই যে কম্পিউটারের মধ্যেই ইনফরমেশন ট্রান্সফার করা হচ্ছে, সেটির জন্য কিন্তু এক ধরনের ইনস্ট্রাকশনস রয়েছে। আবার আমি যদি চাই যে কিবোর্ড থেকে কম্পিউটারে কিংবা কম্পিউটার থেকে প্রিন্টার, অর্থাৎ আইও ডিভাইস থেকে কম্পিউটারের মধ্যে কিংবা কম্পিউটার থেকে আইও ডিভাইসের মধ্যে ইনফরমেশন ট্রান্সফার করতে চাই, তার জন্য এক ধরনের ইনস্ট্রাকশনস রয়েছে। অথবা আমি যদি অ্যারিথমেটিক অপারেশন পারফর্ম করতে চাই, তার জন্য এক ধরনের ইনস্ট্রাকশনস রয়েছে। লজিক্যাল অপারেশন পারফর্ম করতে চাই, তার জন্য আরেক ধরনের ইনস্ট্রাকশনস রয়েছে। সো ভিন্ন ভিন্ন কাজের জন্য ভিন্ন ভিন্ন ইনস্ট্রাকশনসের মাধ্যমে আমরা মূলত কমান্ডটাকে নির্দিষ্ট করে দিই। A sequence of instructions to perform a task is called a program which is stored in the memory. আমরা বলি প্রোগ্রাম বা সফটওয়্যার is a sequence of instructions, মানে সেখানে হয়তো একসাথে অনেকগুলো ইনস্ট্রাকশনস দেওয়া হয়েছে to perform a task, একটি কাজ সম্পাদনের জন্য। যেমন আমরা যদি কাপড় ওয়াশ করার কথাই ভাবি, যে কাপড় পরিষ্কার করা সেটি একটি টাস্ক, এবং সেটি করার জন্য আপনাকে ইনস্ট্রাকশনস দেওয়া হলো যে আপনাকে একটা বালতিতে পানি নিতে হবে, এক মুঠো হুইল পাউডার নিতে হবে, এক মুঠো হুইল পাউডারকে পানির মধ্যে ফেলতে হবে, এরপর সেটিকে ফেনা উৎপন্ন করতে হবে, এরপর ময়লা কাপড় এক রঙের কাপড়গুলো আলাদা করতে হবে, সাদা রং এবং রঙিন কাপড়গুলোকে বাছাই করতে হবে, শুধুমাত্র সাদাগুলোকে একসাথে হুইল পাউডারের ভেতরে ভেজাতে হবে, রঙিনগুলোকে আলাদাভাবে এখানে খেয়াল করবে অনেকগুলো ইনস্ট্রাকশনস আমি আপনাকে দিচ্ছি, বাট কাজ কিন্তু একটাই, সেটা হলো কাপড় পরিষ্কার করা। সো একটা টাস্ক পারফর্ম করার জন্য আপনার অনেকগুলো ইনস্ট্রাকশনস দেওয়ার প্রয়োজন পড়তে পারে। সো এই যে সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশনস টু পারফর্ম এ টাস্ক, সেটিকে বলা হয় প্রোগ্রাম বা সফটওয়্যার। এই প্রোগ্রামটাকে আমরা মূলত মেমোরিতে স্টোর করে রাখি, সো হুইচ ইজ স্টোরড ইন দি মেমোরি। সো এই সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশনস টু পারফর্ম এ টাস্ক ইজ কল্ড এ প্রোগ্রাম হুইচ ইজ স্টোরড ইন দি মেমোরি। প্রসেসর কি কাজ করে? এই যে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম থেকে সেই ইনস্ট্রাকশনগুলো ফেস করে, মানে ইনস্ট্রাকশন পড়ে, একটা একটা করে ইনস্ট্রাকশন পড়াকে বলা হয় ইনস্ট্রাকশন ফেস করা। সো প্রসেসর ফেসেস ইনস্ট্রাকশনস দ্যাট মেক আপ এ প্রোগ্রাম। সো মেমোরি থেকে এই প্রোগ্রামগুলো সে এক্সিকিউট করে, মানে প্রোগ্রাম হলো অনেকগুলো ইনস্ট্রাকশনের সমষ্টি, সেই অনেকগুলো ইনস্ট্রাকশন একটা একটা করে ইনস্ট্রাকশন পড়তে শুরু করে, এবং ইনস্ট্রাকশনে যা বলা আছে সেই অনুযায়ী সে অপারেশন পারফর্ম করতে শুরু করে। প্রসেসর এই কাজটি করে। সো প্রসেসর ইনস্ট্রাকশন ফেস করে কোত্থেকে? মেমোরিতে যে প্রোগ্রাম স্টোর করা আছে সেখান থেকে, এবং ওই ইনস্ট্রাকশনসগুলোতে যা বলা আছে সেই অপারেশনগুলো প্রসেসর প্রসেসিং করে বা পারফর্ম করে। সো হোয়াট ডু দি ইনস্ট্রাকশনস অপারেট আপন? কিসের উপরে ইনস্ট্রাকশনসগুলো এক্সিকিউট হয়? আমরা জানি যে ডেটার উপরে ইনস্ট্রাকশনসগুলো অপারেট হয়। সো হোয়াট ডু দি ইনস্ট্রাকশনস অপারেট আপন? অলরেডি বুঝে গেছেন যে ইনস্ট্রাকশনসগুলো মূলত ডাটার উপরে অপারেট হয়। তো এখানে আমরা যদি দেখি যে ডেটা বলতে কি বোঝায়, সো আমি যে ইনস্ট্রাকশনসগুলো এক্সিকিউট করবো, ইনস্ট্রাকশনসগুলো অপারেট হবে কিসের উপরে? ডেটার উপরে। সো ডেটা কি আসলে? আমরা বলছি ডেটা আর দি অপারেন্টস আপন হয়েছে ইনস্ট্রাকশনস অপারেট। লক্ষ্য করবেন, আপনাকে বললাম যোগ করো, এই যোগ করাটা হলো ইনস্ট্রাকশনস, বাট আপনি কিসের সাথে কিসের যোগ করবেন সেটা হলো ডেটা। দ্যাট মিনস আমি বলছি 5 এবং 6 যোগ করেন, তাহলে যোগ চিহ্ন দিয়ে বোঝালাম যোগ করতে হবে, বাম পাশে 5 লিখলাম, যোগের ডান পাশে লিখলাম 6। এই 5 আর 6 হচ্ছে ডেটা, অর্থাৎ একটা হলো অপারেটর, হলো মাঝের যোগ চিহ্ন, দুপাশের এই 5 আর 6 হচ্ছে অপারেন্ড, এবং এগুলোকে আমরা বলি ডেটা। সো এই যে ইনস্ট্রাকশনস অপারেট হবে যার উপরে, সেটি হলো ডেটা। সো ডেটা আর দি অপারেটস আপন হুইচ ইনস্ট্রাকশনস অপারেট। ডেটা হলো অপারেন্ট যেগুলোর উপর ইনস্ট্রাকশনস অপারেট হয়, সেটা হতে পারে নাম্বার অথবা এনকোডেড ক্যারেক্টার্স। সো ডেটা কুড বি নাম্বারস, ডেটা কুড বি এনকোডেড ক্যারেক্টার্স, অথবা আমরা যে কোনো ডিজিটাল ইনফরমেশনকে ব্রড সেন্সে ডেটা বলে থাকি। সো কম্পিউটার ডেটা ব্যবহার করে দ্যাট ইজ এনকোডেড অ্যাজ এ স্ট্রিং অফ বাইনারি ডিজিটস। আমরা বলছি কম্পিউটারে আমি যদি 5 রাখি, সেটি রাখা হবে, যদি আমরা 4 বিটের স্টোর করি তাহলে এটা হবে 0101। 6কে আমরা যদি স্টোর করি তাহলে হবে 110, বাম পাশে একটা 0, অর্থাৎ 0110। এই যে ডেটাগুলো কম্পিউটার স্টোর করছে, কম্পিউটার ব্যবহার করছে, সেগুলো আসলে বাইনারি ডিজিটের স্ট্রিং হিসাবে এনকোডেড থাকে কম্পিউটারে। সেখানে কিন্তু আমি 5 বা 6 রাখি না, সেখানে রাখি 101 কিংবা 11।
0. So এই যে computers use data that is encoded as a string of binary digits called bits. কম্পিউটার ডেটা ব্যবহার করে সেটা এই স্ট্রিং অফ বাইনারি ডিজিটের স্ট্রিং আকারে এনকোডেড থাকে এবং সেগুলোকে বলা হয় বিট। এবং এখানে আমরা ইনপুট ইউনিট দেখতে পাচ্ছি, বাইনারি ইনফরমেশন মাস্ট বি প্রেজেন্টেড টু এ কম্পিউটার ইন এ স্পেসিফিক ফরম্যাট। সো আমি কম্পিউটার ইনপুট দিব, সেই ইনপুটগুলো অবশ্যই বাইনারি ইনফরমেশন হবে এবং বাইনারি ইনফরমেশনগুলো কম্পিউটারে যদি আমরা প্রেজেন্ট করতে চাই সেগুলো অবশ্যই স্পেসিফিক ফরম্যাটে হতে হবে। এবং এই কাজটি করে থাকে মূলত আপনার কম্পিউটারের কিবোর্ড বা আপনার কম্পিউটারের মাউস। রিয়েল ওয়ার্ল্ডে আমরা কিবোর্ড অডিও ইনপুটও ব্যবহার করে থাকি, মাউস সেটি ব্যবহার করে থাকি, বাট অবশ্যই এগুলো যে বাইনারি ইনফরমেশন যাবে সেগুলোকে স্পেসিফিক ফরম্যাটেই কম্পিউটারে প্রেজেন্টেড হতে হয়, আদারওয়াইজ সেটি প্রসেসিং করতে পারবে না। আমরা স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছি, এইটা কম্পিউটারের মধ্যে কি ঘটছে, ইনপুট ইউনিট ইনপুট নিচ্ছে, সেটা মেমোরিতে স্টোর করছে অথবা সরাসরি প্রসেসিং করছে অথবা প্রসেস শেষে আবার মেমোরিতে রাখার প্রয়োজন হতে পারে। সো এটি হচ্ছে কম্পিউটারের মধ্যে। বাট রিয়েল ওয়ার্ল্ড আমরা কি করছি, ইনপুট দেওয়ার জন্য ইনপুট ইউনিট হিসেবে আমরা কিবোর্ড ব্যবহার করছি, মাউস কিংবা অডিও ইনপুট। So binary information must be presented to a computer in a specific format. This task is performed by the input unit. So interfaces with input device, accepts binary information from the input device, presents this binary information in a format expected by the computer, transfers this information to the memory or processor. So input unit কি কাজ করে সেটি এখানে ইনপুট ইউনিট, হোয়াট আর দ্য টাস্কস অফ ইনপুট ইউনিট, এখানে 4টি টাস্কের কথা বলা আছে। একটা হচ্ছে ইনপুট ইউনিট হচ্ছে ইনপুট ডিভাইসের সাথে ইন্টারফেসিং করে, ইন্টারফেসিং করা মানে কানেকশন এস্টাবলিশ করা বা সংযোগ স্থাপন করা। সো ইন্টারফেসিং করা, ইনপুট ডিভাইসের সাথে ইন্টারফেসিং করা, ইনপুট ডিভাইস থেকে বাইনারি ইনফরমেশন অ্যাকসেপ্ট করা এবং বাইনারি ইনফরমেশনগুলোকে প্রেজেন্ট করা ইন এ ফরম্যাট এক্সপেক্টেড বাই দি কম্পিউটার। কম্পিউটার যে ফরম্যাটে আশা করছিলাম ইনপুট ডিভাইসের কাছ থেকে ডেটা বা বাইনারি ইনফরমেশন, ইনপুট ইউনিট সেভাবেই কম্পিউটারের কাছে প্রেজেন্ট করে। এবং ইনপুট ইউনিট অর্থাৎ কিবোর্ড থেকে যে তথ্যগুলো গেল সেগুলো প্রসেসরের কাছে পাঠানো অথবা মেমোরিতে ট্রান্সফার করা। সো ট্রান্সফারস দিস ইনফরমেশন, ইনপুট ডিভাইস থেকে ইনফরমেশনকে মেমোরিতে বা প্রসেসরে ট্রান্সফার করার কাজটি করে থাকে ইনপুট ইউনিট। সো হোয়াট আর দি টাস্কস পারফর্মড বাই দি ইনপুট ইউনিট? It interfaces with input devices, it accepts binary information from the input devices, presents this binary information in a format expected by the computer, transfers this information to the memory or processor. So যখন আমরা ভাইবা নিব আপনাদেরকে অবশ্যই জিজ্ঞেস করবো যে ইনপুট ইউনিটের কাজ কি। সো ইনপুট ইউনিট আর ইনপুট ডিভাইস এক জিনিস নয়। ইনপুট ডিভাইস হচ্ছে ইনপুট ইউনিটের একটা পার্ট, যার মাধ্যমে আমরা ইনফরমেশনগুলো রিয়েল ওয়ার্ল্ড থেকে কম্পিউটারের ভেতরে পাঠানোর কাজটি করে থাকি, ট্রান্সফারের কাজটি করে থাকি। তো যাই হোক, ইনপুট ইউনিট নিয়ে আমরা আলোচনা করলাম। এরপরে স্বাভাবিকভাবেই আসছে মেমোরি ইউনিট। মেমোরি ইউনিট যেটি করে ইনস্ট্রাকশনস এবং ডেটাকে স্টোর করে। ডেটা ইজ রিপ্রেজেন্টেড অ্যাজ এ সিরিজ অফ বিটস। আমরা জানি যে ডেটাকে অনেকগুলো বিটের সিরিজ হিসাবে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। এবং আমরা যদি বলি যে মেমোরি ইউনিট যেটি করে ইনস্ট্রাকশনস এবং ডেটা স্টোর করে, সো স্টোর করে মানে কি, আসলে সে আসলে বিট স্টোর করে। প্রসেসর ইনস্ট্রাকশন রিড করে এবং ডেটা রিড করে ফ্রম দি মেমোরি, অথবা ডেটা রাইট করে টু দ্য মেমোরি ডিউরিং দি এক্সিকিউশন অফ এ প্রোগ্রাম। একটা প্রসেসর যখন প্রোগ্রাম এক্সিকিউশন করে তখন সে ইনস্ট্রাকশনস রিড করে, অথবা মেমোরি থেকে সে ইনস্ট্রাকশনস রিড করার পরে সেই ইনস্ট্রাকশনসগুলো রিড করে। সো প্রসেসর ইনস্ট্রাকশনস রিড করে, মেমোরি থেকে ডাটা রিড করে এবং সেই ডাটার উপরে ইনস্ট্রাকশনসগুলো এক্সিকিউট করার পরে মূলত সে আবার সেগুলোকে মেমোরিতে স্টোর করে বা রাইট করে, সেটি এখানে বলা হচ্ছে। সো ইন থিওরি ইনস্ট্রাকশনস এন্ড ডেটা কুড বি ফেসড ওয়ান বিট অ্যাট এ টাইম, ইন প্র্যাকটিস এ গ্রুপ অফ বিট ইজ ফেসড অ্যাট এ টাইম। মানে বলা হচ্ছে যে যদি আমরা তাত্ত্বিকভাবে চিন্তা করি, তাত্ত্বিকভাবে আমরা বলছি যে অ্যাট এ টাইম একটা ইনস্ট্রাকশনস মানে একটা বিট, ওয়ান বিট বাই বিট। তাহলে একটা ইনস্ট্রাকশনস যদি 8 বিটের হয় তাহলে এখানে বলা হচ্ছে যে ইনস্ট্রাকশনসগুলো একটা করে বিট অ্যাট এ টাইম ফেস করা হয়, মানে পড়া হয় বা মানে হচ্ছে নেওয়া হয় মেমোরি থেকে। ডেটা যদি আপনি কালেক্ট করেন মেমোরি থেকে তাহলে একটা বিট, ওয়ান বিট অ্যাট এ টাইম। বাট যখন আসলে প্রকৃতপক্ষে কম্পিউটারের ভিতরে কাজ হচ্ছে তখন আসলে একটা করে বিট না, সে বলছে গ্রুপ অফ বিট ইজ ফেসড অ্যাট এ টাইম। গ্রুপ অফ বিট সেগুলোকে আমরা বলি ওয়ার্ড।
হ্যাঁ, এটি মনে রাখতে হবে যে অ্যাট এ টাইম আসলে যে গ্রুপ অফ বিট, ধরা যাক 8টা বিট অ্যাট এ টাইম হচ্ছে মেমোরি থেকে ফেস করা হলো, এটিকে বলা হচ্ছে আসলে ওয়ার্ড, অর্থাৎ ওয়ার্ড সাইজটা হচ্ছে 8 বিটের। কখনো যে সকল কম্পিউটারগুলো অ্যাট এ টাইম 16 বিটের ডেটা রিট্রাইভ করে বা 16 বিটের ডেটা স্টোর করে অ্যাট এ টাইম, সেই কম্পিউটারকে বলা হয় 16 ওয়ার্ডের, মানে 16 বিট তার ওয়ার্ড লেংথ, সেই কম্পিউটারের ওয়ার্ড লেংথ হচ্ছে 16 বিট। সো গ্রুপ অফ বিটস স্টোরড অ্যাট এ টাইম অথবা গ্রুপ অফ বিটস রিট্রাইভড অ্যাট এ টাইম, সেটিকে আমরা বলি ওয়ার্ড। সো নাম্বার অফ বিটস ইন এ ওয়ার্ড ইজ টার্মড অ্যাজ দি ওয়ার্ড লেংথ অফ এ কম্পিউটার, অর্থাৎ কতগুলো বিট আছে ওয়ার্ডের মধ্যে সেই বিট সংখ্যাকে বলা হয় ওয়ার্ড লেংথ। In order to read or write to and from memory, a processor should know where to look. মানে এখানে বলা হচ্ছে যে আমরা বলছি যে প্রসেসর ডেটা রিড করবে মেমোরি থেকে অথবা মেমোরিতে ডেটা রাইট করবে, মানে মেমোরিতে কোনো ডাটা রাখাকে আমরা বলি কম্পিউটারিং ভাষায় রাইট করা, এবং মেমোরি থেকে কোনো ডাটাকে নেওয়াকে বলা হয় রিড করা। সো কম্পিউটার মেমোরির কোথা থেকে রিড করবে কিংবা কোথায় রাইট করবে, এটি যদি মানে জানতে হয়, ইন অর্ডার টু রিড data from memory অথবা in order to write data to memory, a processor should know কোথায় সে খুঁজবে। তো আমরা যখন বইয়ের লাইব্রেরিতে যাই তখন পার্টিকুলার বই কিন্তু কোথায় রাখা আছে সেটি কিন্তু খুব ভালো করে জানে ওই বইয়ের ক্যাটালগার, মানে লাইব্রেরিয়ান বা ক্যাটালগার বা বুক সর্টার যারা, তারা কিন্তু খুব ভালো জানে। এখন আপনি সারাদিন একটা নতুন লাইব্রেরিতে গিয়ে খুঁজে খুঁজে বইটা খুঁজে পাবেন না, বাট যারা ওই বইগুলো, যেমন উপন্যাসের বইগুলো তারা এক জায়গায় রেখেছে, আপনি হয়তো কম্পিউটার আর্কিটেকচারের বই খুঁজতেছেন বাট গিয়ে খুঁজে পাচ্ছেন না, শুধু প্রোগ্রামিং এর বই চোখে পড়ছে। সো অ্যাড্রেস আপনাকে যদি বলে দেওয়া হয় যে হ্যাঁ 5 নম্বর শেলফ হচ্ছে প্রোগ্রামিং এর বই, 6 নম্বর শেলফ হচ্ছে কম্পিউটার আর্কিটেকচারের বই, তো এই অ্যাড্রেসটা যদি আপনাকে দেওয়া হয় লোকেশনের, বইয়ের লোকেশনের, তাহলে খুব সহজে আপনি খুঁজে পাবেন। সো অ্যাড্রেস ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইচ ওয়ার্ড লোকেশন। যখন কম্পিউটার ওরকম অ্যাট এ টাইম একটা ওয়ার্ড ফেস করে, তখন আসলে তারও প্রত্যেকটা ওয়ার্ডের সাথে তার ওয়ার্ডের লোকেশনের সাথে মূলত সম্পর্ক রয়েছে অ্যাড্রেসের। সো অ্যাড্রেস ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইচ ওয়ার্ড লোকেশন, প্রত্যেকটা ওয়ার্ড লোকেশনের একটা করে অ্যাড্রেস রয়েছে। সো আমরা তারপরে বলছি যে প্রসেসর কি করে, মেমোরি থেকে রিড করে, মেমোরিতে রাইট করে এই মেমোরি অ্যাড্রেসের উপরে। অ্যাক্সেস এনি ওয়ার্ড লোকেশন ইন এ শর্ট অ্যান্ড ফিক্সড অ্যামাউন্ট অফ টাইম বেসড অন দ্য অ্যাড্রেস। অ্যাড্রেসের উপর ভিত্তি করে যে কোনো ওয়ার্ড লোকেশন সে অ্যাক্সেস করতে পারে, এবং এই অ্যাক্সেস করার জন্য যে সময় লাগে সেটিকে বলা হয় অ্যাক্সেস টাইম। সো RAM provides fixed access time independent of the location of the word. ওয়ার্ডের লোকেশন যেখানেই হোক না কেন, প্রত্যেকটা লোকেশন অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডের যে অ্যাড্রেস সেটি অ্যাক্সেস করতে অ্যাক্সেস টাইম সমান পরিমাণ লাগে, এবং এই অ্যাক্সেস টাইমকে বলা হয় মেমোরি অ্যাক্সেস টাইম। মেমোরি অ্যান্ড প্রসেসর হ্যাভ টু কমিউনিকেট উইথ ইচ আদার ইন অর্ডার টু রিড রাইট ইনফরমেশন। এখানে খুবই গুরুত্বপূর্ণ আমাদের আজকের লেকচারের যে সকল বিষয়গুলো, এটি হচ্ছে একটা কম্পিউটার সিস্টেম কিভাবে কাজ করে, তার ইনপুট ইউনিট কিভাবে কাজ করে, মেমোরি ইউনিট কিভাবে কাজ করে, সেগুলো নিয়ে আলোচনা। তো যাই হোক, মেমোরি এবং প্রসেসরকে যোগাযোগ করতে হয় যেহেতু তারা ইনফরমেশন রিড করবে কিংবা ইনফরমেশন রাইট করবে। সো মেমোরি অ্যান্ড প্রসেসরকে কমিউনিকেট করতে হয় একে অপরের সাথে ইন অর্ডার টু রিড ইনফরমেশন, ইন অর্ডার টু রাইট ইনফরমেশন। সো এই কমিউনিকেশন করার জন্য অবশ্যই সময় লাগে। সো ইন অর্ডার টু রিডিউস কমিউনিকেশন টাইম কমানোর জন্য এ স্মল অ্যামাউন্ট অফ র্যাম ইজ টাইটলি কাপলড উইথ দি প্রসেসর। আমরা জানি মেমোরিতে ইনস্ট্রাকশনস রাখা থাকে, মেমোরিতে ডাটা রাখা থাকে। সো মেমোরির ব্যবহারটা কি? মেমোরির ব্যবহারটা হচ্ছে ইনস্ট্রাকশনস এবং ডেটাকে সংরক্ষণ করা, স্টোর করে রাখা। এখন কমিউনিকেশন করতে হয় প্রসেসরকে প্রতিনিয়ত এই ইনস্ট্রাকশন ফেসিং করার জন্য, ডেটা ফেসিং করার জন্য। সো কমিউনিকেশনের জন্য কমিউনিকেশন টাইম ব্যয় হয়, এই সময়টা যেন কম লাগে সেজন্য একটা ছোট মেমোরি বা ছোট্ট পরিমাণ র্যাম হচ্ছে প্রত্যেকটা প্রসেসরের সাথে থাকে, অর্থাৎ অল্প কিছু রেজিস্টার থাকে প্রসেসরের ভেতরে, যেখানে স্বল্প পরিমাণ তথ্য বা স্বল্প পরিমাণ ডেটা স্টোর করা যায়। এটি বলা হচ্ছে যে এ স্মল অ্যামাউন্ট অফ র্যাম ইজ টাইটলি কাপলড উইথ দি প্রসেসরের সাথে একটা ছোট অল্প পরিমাণ মেমোরি রাখা থাকে বা মেমোরি ব্যবস্থা আছে, সেটিকে বলা হচ্ছে ক্যাশ মেমোরি। সো ক্যাশ মেমোরি ইজ এ স্মল অ্যামাউন্ট অফ র্যাম, যেটি বেসিক্যালি হচ্ছে প্রসেসরের নিজস্ব মেমোরি। তো
এখানে বলা হচ্ছে যে মডার্ন কম্পিউটার্স হ্যাভ 3 to 4 levels of RAM units with different speeds and sizes. সো মূলত র্যাম বলতে বলা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যে মেমোরি র্যান্ডমলি অ্যাক্সেস করা যায় এবং বিদ্যুৎ চলে গেলে যেখানে কোনো ডাটা আর স্থায়ীভাবে সংরক্ষিত রাখা সম্ভব নয়। তো আধুনিক কম্পিউটারে 3 থেকে 4 লেভেলের র্যাম থাকে, যেগুলোর সাইজ কম বেশি বা তাদের অ্যাক্সেস টাইমটা কম বেশি। সো সবচেয়ে যেটি ফাস্টেস্ট সেটিকে বলা হয় ক্যাশ মেমোরি, এবং সবচেয়ে যেটি স্লোয়েস্ট সেটিকে বলা হয় মেইন মেমোরি। সো প্রসেসরের কাজের সুবিধার্থে ডিফারেন্ট লেভেলের হচ্ছে র্যাম ব্যবহার করা হচ্ছে বা র্যাম ইউনিট ব্যবহার করা হচ্ছে, যাতে আমাদের হচ্ছে নির্দিষ্ট পরিমাণ অতি প্রয়োজনীয় ডেটা কিন্তু পরিমাণে কম সেগুলো রাখার জন্য ক্যাশ মেমোরি বা ফাস্টেস্ট মেমোরি ব্যবহার করা হবে। কম জরুরি কিন্তু পরিমাণে বড় সেগুলোকে রাখার জন্য আমরা মেইন মেমোরি বা যেটিকে আমরা পপুলারলি র্যাম বলে জানি সেটিতে আমরা রাখতে পারি। সো স্লোয়েস্ট বাট লার্জেস্ট সেটি মেইন মেমোরিতে, বাট ফাস্টেস্ট বাট স্মলেস্ট সেটিকে ক্যাশ মেমোরিতে। সো প্রাইমারি স্টোরেজ অফ দ্য কম্পিউটার্স, এই র্যাম ইউনিটসগুলো ধরা যাক 3 লেভেলের যদি র্যাম থাকে তাহলে সেখানে আমাদের এই র্যাম ইউনিটসগুলো নিয়ে মূলত প্রাইমারি স্টোরেজ। এরপর যদি আমরা সেকেন্ডারি স্টোরেজের কথা চিন্তা করি সেটি হচ্ছে হার্ড ডিস্ক। আমরা ম্যাগনেটিক ডিস্ক ব্যবহার করতে পারি, ম্যাগনেটিক টেপ ব্যবহার করতে পারি, অপটিক্যাল ডিস্ক ব্যবহার করতে পারি, বাট secondary storage are slower. So access to the data stored in secondary storage is slower, but take advantage of the fact that some information may be accessed infrequently. So একটা মেমোরি ইউনিটের খরচ নির্ভর করে তার অ্যাক্সেস টাইমের উপরে। যত কম অ্যাক্সেস টাইম লাগবে তত হায়ার কস্ট। সো লেসার অ্যাক্সেস টাইম implies হায়ার কস্ট। সো লার্জ অ্যামাউন্টস অফ ডেটা মূলত স্টোর করা হয় সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসে, আর প্রাইমারি স্টোরেজ is insufficient to store large amounts of data and programs. So আমরা চাইলে প্রাইমারি স্টোরেজ আরও বেশি অ্যাড করতে পারি। 2 গিগাবাইট র্যাম দিয়ে আপনার কম্পিউটার চলবে, 8 গিগাবাইট র্যাম দিয়েও কম্পিউটার চলবে। বাট খেয়াল করে দেখেন, এই যে 6 গিগাবাইট এক্সটেনশন করলেন, 6 গিগাবাইট র্যাম বাজেট থেকে কিনতে অন্তত মোটামুটিভাবে 2 গিগাবাইটের র্যাম 1300 টাকা এখনকার DDR4। তো সেক্ষেত্রে 6 গিগাবাইটের জন্য আপনার ব্যয় হবে 4000 টাকা। বাট যদি আপনি 1 টেরাবাইটের হার্ড ডিস্ক কিনেন সেটা কিন্তু 4000 টাকার মধ্যে সম্ভব। এক্সটার্নাল হার্ড ডিস্ক 5000 টাকা, তার মানে 1 টেরাবাইট সেকেন্ডারি স্টোরেজ 5000 টাকায় মিলছে, অথচ 6 গিগাবাইট বা 8 গিগাবাইট র্যামের জন্যই 5000 টাকা খরচ পড়ছে। সো যত বেশি আপনি প্রাইমারি স্টোরেজ বা আপনি হচ্ছে যদি প্রাইমারি স্টোরেজ বেশি ব্যবহার করতে চান সেক্ষেত্রে আমরা চাইলে অ্যাড করতে পারি। প্রাইমারি স্টোরেজ ক্যান বি অ্যাডেড বাট ইট ইজ এক্সপেন্সিভ। তো সেকেন্ডারি স্টোরেজ তখন আমরা যুক্ত করি। সেকেন্ডারি স্টোরেজ যেটি ঘটবে যে অ্যাক্সেস টাইমটা বাড়বে বাট খরচটা কিন্তু কম। সো হায়ার অ্যাক্সেস টাইম ইমপ্লাইজ লোয়ার কস্ট, লেসার অ্যাক্সেস টাইম ইমপ্লাইজ হায়ার কস্ট। তো আমরা আজকে লেকচারের কথা বাড়াবো না, আমরা মেমোরি ইউনিট পর্যন্তই পড়লাম। আমরা পরের লেকচারে অ্যারিথমেটিক লজিক ইউনিট এবং আউটপুট ইউনিট নিয়ে কথা বলবো। তো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের যারা মাইক্রোপ্রসেসর সিস্টেমস অ্যান্ড ইন্টারফেসিং এই সাবজেক্টের যারা শিক্ষার্থী রয়েছেন, অর্থাৎ যারা এইচএসসি স্ট্রিমের 3rd ব্যাচ, ডিপ্লোমা স্ট্রিমের 4th ব্যাচ এবং 5th ব্যাচ, তাদেরকে মাইক্রোপ্রসেসর সিস্টেমস এবং ইন্টারফেসিং কোর্সের জন্য আজকে এ পর্যন্তই আমাদের লেকচারের আলোচ্য বিষয় ছিল। মনে রাখতে হবে যে মাইক্রোপ্রসেসর সিস্টেমসের বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর সাথে সাথে আমরা আমাদের মিড টার্মের পরীক্ষাকে সামনে রেখে পড়াশোনা করছি। সো এই ভিডিও লেকচারগুলোতে যা কিছু পাচ্ছেন সব কিছু থেকেই প্রশ্ন থাকবে এবং সেই প্রশ্নগুলো নিয়ে আমরা পরের লেকচারে কথা বলবো যে ঠিক কী ধরনের প্রশ্ন আমাদের মিড টার্ম পরীক্ষায় আমরা রাখবো। এবং আপনাদেরকে মনে রাখতে হবে ক্লাস টেস্টের যে 5 মার্ক রয়েছে, ক্লাস টেস্ট আমরা নিব মূলত গুগল ফর্মের মাধ্যমে M.Sc সিস্টেমে। তো মোটামুটিভাবে 5টি লেকচার হওয়ার পর আমরা 5 লেকচারের ভিডিওতে যে সকল টপিক নিয়ে কথা বলেছি সেই সকল টপিক থেকেই আমরা M.Sc প্রশ্ন সেট করব। সো আমার ভিডিও লেকচারটি বারবার দেখেন, সেখানে যে সকল টপিকগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেই টপিকগুলো থেকেই প্রশ্ন থাকবে আমাদের ক্লাস টেস্টগুলোতে। সো ক্লাস টেস্টের মার্কসগুলো আমরা আপনাদের এখান থেকেই সংগ্রহ করে নিব। আমি মূলত 2টো ক্লাস টেস্ট নিব এবং এই 2টো ক্লাস টেস্টের মার্কসে আমরা মিড টার্মের 5 মার্ক এবং ফাইনালের 5 মার্ক হিসেবে ক্লাস টেস্টের মার্কস হিসেবে আমরা আমাদের মার্কশিটে বা ট্যাবুলেশন শিটে আমরা রিপ্লেস করব। তো যাই হোক, আজ আর কথা বাড়াচ্ছি না। যারা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তাদের মাইক্রোপ্রসেসর সিস্টেমস অ্যান্ড ইন্টারফেসিং কোর্সের 2য় লেকচার আজ এখানেই শেষ করছি। ভালো থাকুন,
সুস্থ থাকুন আর পুন্ড্র ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সাথেই থাকুন।